ঘড়িতে সময় 11:59 শুরু হয়ে গেল ভূত এফএম। সাথে আছি রাসেল এবং ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। সুতরাং আপনারা আপনাদের এয়ারটেল নাম্বার থেকে আমাকে এসএমএস করতে পারেন। এসএমএস করার নিয়ম কি হচ্ছে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ঈদের পরে আবারও আমরা এর আগে একটা শো গেছে, কিন্তু সেখানে সেকেন্ড এপিসোডটা আমরা শুনেছিলাম। আজকে আবারও নতুন ভাবে আমরা আপনাদের সামনে এসেছি এবং আমাদের সাথে আজকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমাদের সব গেস্টরা। তারাও আপনাদের সাথে বিভিন্ন এক্সপেরিয়েন্স শেয়ার করবেন, সেগুলো আমরা একে একে শুনবো। আর আপনাদের এসএমএস তো থাকলোই, সেই সাথে আপনাদের পাঠানো ইমেলগুলো আমরা পড়ার চেষ্টা করব। আর প্রতিদিনের মতো আজকেও শুরু করতে চাই একটা ইমেল দিয়ে। আচ্ছা, আমাকে ইমেলটি পাঠিয়েছেন শিবচর মাধবপুর, শিবচর থেকে। আচ্ছা, নাম হচ্ছে এ হান্নান সুমন। তিনি বলেছেন যে আমার বাড়িটা হচ্ছে মাদারীপুর শিবচরে, শিবচর থানার একটা জায়গায়, এবং সেটা হচ্ছে একদম পুরোপুরি ফেরিঘাটের কাছে। আমাদের বাড়ির কাছে একটা ভ্যান চালক ছিল, ওর নাম ছিল হাসান। ও অনেক সাহস ছিল, ও সহজে ভয় পেত না। একদিন অনেক রাতে আমাদের ফেরিঘাটে একটা লাশ নিয়ে কিছু পুলিশ আসলো এবং তারা বলল যে এই লাশটা নদী থেকে উদ্ধার করে আনা হয়েছে। তারা বলল যে লাশটাকে থানায় নিয়ে যেতে হবে, এবং থানাটা ছিল হচ্ছে ফেরিঘাট থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে। তারা ওইখানকার ভ্যান ড্রাইভারদেরকে বলতে লাগলো যে লাশটাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য, বাট কোনো ভ্যান ড্রাইভার রাজি হলো না ওই লাশটাকে নিয়ে যাওয়ার জন্য, বিকজ লাশটা পানিতে থাকার কারণে পচে দুর্গন্ধ বের হচ্ছিল। তখন ওই সাহসী ভ্যান ড্রাইভার হাসান রাজি হয়েছিল এবং লাশটাকে বহন করে নিয়ে যেতে চেয়েছিল সে। দেন পুলিশ তার হাসানের ভ্যানে লাশটাকে উঠিয়ে দিল এবং বলল যে তুমি একটু আগে আগে চলো, আর আমরা আস্তে আস্তে আসছি, কারণ লাশটা থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে। দেন হাসান তার ভ্যানে লাশটাকে নিয়ে চলতে লাগলো। হাসান যখন লাশটা নিয়ে রাতের মাঝপথে আসলো, রাস্তার মাঝপথে আসলো, তখন সে খেয়াল করলো যে তার আশেপাশে কোনো মানুষ বা গাড়ি নাই। সে একটা নির্জন জায়গায় আছে, বাট সে ভয় পেল না। সে তার নিজের মতো করে ভ্যান চালাতে লাগলো। হঠাৎ করে হাসান একটা কথা শুনতে পেল। সে পিছনে তাকালো, বাট কোনো মানুষ দেখতে পেল না। সে মনে করলো যে সে ভুল শুনেছে, বাট না, সে আবার সেই শব্দটা শুনতে পেল। শব্দটা ছিল অনেকটা এই রকমের যে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে। হাসান এবার একটু ভয় পেল এবং সে তার ভ্যান আরো জোরে চালাতে লাগলো। কিছু দূর যেতেই সেই কথাটা সে আবারও শুনতে পেল। সে ভ্যানটা আরো জোরে চালাতে লাগলো। আর একটু দূর যেতেই হাসান অনুভব করলো যে কে যেন তার কাঁধে হাত রাখছে। সে পিছনে তাকিয়ে দেখলো লাশটা উঠে বসে আছে এবং তার কাঁধে হাত রেখে সে ডাকছে লাশটা তাকে। সে দেখতে পেল এবং শুনতে পেল যে লাশটা তাকে বলছে যে তাকে যেন ভ্যানটা চালাতে দেয়া হয়। সে তখন ভ্যানটা থামালো এবং সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। সকাল হলে আশেপাশের মানুষ তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল এবং সে কিন্তু সুস্থ, সে কিছুটা সুস্থ হলো। দেখ সবাই তার কাছ থেকে ঘটনাটা শুনলো এবং ঘটনাটা সে সেইভাবেই বললো, এবং যার কারণে আজকে তিনি ইমেল করেছেন আমাদেরকে। তারপর হাসানের যেটা ঘটলো সেটা হচ্ছে হাসানের অনেক জ্বর হলো এবং প্রায় 3 দিন পরে সে মারা গেল। তো আমি এই ঘটনাটা কেন পড়লাম তার একটা কারণ আছে, যে এই ঘটনাটা অনেকটাই অবিশ্বাস্যই মনে হতে পারে আপনাদের সবার কাছে, বাট আমি এরকম একটা ঘটনা আরো একজনের কাছ থেকে শুনেছি। সেটা হচ্ছে আমাদের এখানেই কাজ করেন আমাদের একজন ড্রাইভার, তিনি আমাদেরকে এই ঘটনাটা বলেছিলেন এবং তার ক্ষেত্রেও এই ব্যাপারটা ঘটেছিল। তো আমি জানি না যে এই ঘটনাগুলো একইভাবে ঘটে কেন, এর কোনো একটা আলাদা রিজন আছে কিনা, আই ডোন্ট নো। বাট আপনারা যারা ফেস করেন এরকম ঘটনা, তারা দেখবেন যে অনেক সময় একই ধরনের ঘটনা অনেকের সাথে ঘটছে। এটা কেন হয় সত্যি, এটা একটা বিরাট প্রশ্ন। যাই হোক, আমাকে অনেকে ইমেল করছেন। আমি আরো একবার ইমেল করার নিয়মটা বলে দিতে চাই। তার আগে বলি যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে আমাকে এসএমএস করতে পারেন এবং অন্য যে কোনো নাম্বার থেকে আমাকে এসএমএস করতে পারেন। এসএমএস করার নিয়ম কি হচ্ছে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আজকে রাতটা ঘটনা শোনার জন্য অনেক 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 বেশি ভালো। আমি একটু আগে বাইরে দাঁড়িয়েছিলাম এবং দেখছিলাম এখন আমাদের স্টুডিও
স্টুডিও থেকে বাইরে দেখা যাচ্ছে যে হালকা হালকা কুয়াশা এবং শীত পড়তে শুরু করেছে। এই সময় ঘর থেকে বের হওয়া মুশকিল, ভয় লাগলেও বের হওয়া মুশকিল। আমার অভিজ্ঞতা যেটা আছে, আমার এক্সপিরিয়েন্স, সেটা আমি বলি যে আমি ছোটবেলায় আমার যেটা মনে পড়ে, আমি প্রথম যে ভয়ের বইটি পড়েছিলাম সেটা এরকম কোনো একটা শীতের রাত ছিল তখন, এবং আমার মনে আছে যে আমি একদম লেপের নিচে টর্চ লাইট জ্বালিয়ে একসময় ঢুকে গিয়েছিলাম যে বাইরে কিছু দেখবো না, প্রচন্ড ভয় হচ্ছিল, তারপরে মুখ বের করিনি। তো আজকে সেরকম যদি একটা এনভায়রনমেন্ট আপনি যদি ক্রিয়েট করতে চান, তাহলে আপনি ইচ্ছা করলে আপনার ঘরের লাইট অফ করে দিতে পারেন এবং তারপরে আমাদের সাথে শুনতে পারেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমাকে এসএমএস করেছেন মাসুর এবং তিনি বলেছেন যে আই এম রিয়েলি স্যাড টুডে, এবং তিনি বলছেন যে আজকে তিনি আশা করছেন যে আমাদের শোটা যেন ভালো যায়। আর আমিও আশা করবো যে শো শুনতে গিয়ে আপনি যে স্যাড, সেখান থেকে আপনি যেন সেই জায়গা থেকে বেরিয়ে আসেন এবং আপনি হঠাৎ করে যেন হ্যাপি হয়ে যান। রুবেল সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন আন্ডার ট্রেকার, আচ্ছা আমাদেরকে এসএমএস করেছেন আজিম, আমাদেরকে এসএমএস করেছেন উৎস, আরিফ এবং জয়, এছাড়া আমাদের এসএমএস করেছেন মৃতভূত বা ভূত মরে আজকাল। রূপা আমাদের টিকাটুরি থেকে এসএমএস করেছেন, আমাদেরকে শাহরিয়ার এসএমএস করেছেন আমাদেরকে রিয়াদুল, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন সুমি, লাজিম সহ আরো অনেকে। সো আপনি যদি এসএমএস করতে চান তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে আমাদের এসএমএস করুন বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এসএমএস করুন। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে চলে যাব এক্সপেরিয়েন্সে। ছোট্ট একটা ব্রেক, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমার কালেকশনে 200 কয়েন আছে আর আমার আছে 1200 স্ট্যাম্প, সব বিদেশি। আমার খুব ভালো দুজন বন্ধু আছে। মাত্র দুজন? আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে 4000 বন্ধু। আমার সিডি আছে প্রায় 400। টিন ফুল কালেকশন, লেটেস্ট সফটওয়্যার। I have a dream. আমার কিছুই নাই। নিষ্ঠুরী পৃথিবীতে যার কিছুই নাই, তারও আছে এয়ারটেল অফার। আমার এয়ারটেল আমার অফার। এয়ারটেল প্রিপেড থেকে *222# ডায়াল করে জেনে নিন আপনার অফার। কিছু না কিছু অপেক্ষা করছে সবার জন্য। হ্যাপি বার্থডে। তোমার মনে ছিল? Not only that, I got you a gift. তাই কি? Drumsticks. ধুর, কি হবে? বাজাবে, তুমি মিউজিক করতে। I love that. কি করবো বলো, ব্যান্ডটাই তো ভেঙে গেল। একা একা কি আর মিউজিক হয়? You are not alone. Get back to your passion. Your time has come. হোমওয়ার্ক করো নাই কেন? দাঁড়াও। স্যার, কারেন্ট ছিল না। আচ্ছা, তো মোমবাতি জ্বালাওনি কেন? বাবা তো আগুন নিয়ে খেলতে মানা করেছে। তো বাচ্চা ধান মাকে কেন বলনি? মার গোসলে দেরি হচ্ছিল। দেরি কেন? পানি ছিল না তো। পানি ছিল না কেন? মোটর তো চলছিল না। তো বাবা বলো কেন মোটর চলছিল না? স্যার, কতবার বললাম, কারেন্টই তো ছিল না। আরে কি খেয়ে এসেছে এই ছেলে? মেন্টোস খাও, বুদ্ধির বাতি জ্বালাও। FM. Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর ভদ্রলোকের এক কথা। সো আমরা এখন সরাসরি এক্সপিরিয়েন্সে চলে যাব। আমাদের প্রথম যে গেস্ট রয়েছেন তার পরিচয়টা আমরা তার কাছ থেকে জেনে নেব, এবং আমাদের গেস্টের জন্য ইনফরমেশন হচ্ছে আপনাকে মাইক্রোফোনের একটু কাছাকাছি আসতে হবে। ওকে, হ্যাঁ। আচ্ছা, শুরুতে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নাম একটু বলেন, আপনার পরিচয়টা দেন। Hello listeners, this is Jennifer Hassan. I came from Old Town and I have some experience that's weird. So today I want to share that with you. আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা ছিল আজ থেকে 12 বছর আগে। আমার গ্রামের বাড়ি হচ্ছে ঢাকা জেলার দোহার থানার আউলিয়াবাদ গ্রামে। আমার মা বাবা যেহেতু কাজিন ছিলেন, সো তাদের গ্রামের বাড়ি পাশাপাশি, মানে একটা হচ্ছে আউলিয়াবাদ আর এটা হচ্ছে মোহাম্মদপুর। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে আপনারা তো হাজবেন্ড ওয়াইফ দুজনে এসেছেন, তো আমরা আপনার কয়েকটা ঘটনার মধ্যে থেকে আমরা আগে মাছের ঘটনাটা শুনি। আচ্ছা, ওকে। তো এই ঘটনাটা ঘটেছিল আমাদের লাস্ট ইয়ার, এই কিছুটা এই সময়ের দিকে বা কিছুটা এই থেকে আগে হবে। আমরা দুজন মাছের অনেক শৌখিন, তো আমরা বেসিক্যালি একদিন ঘুরতে বের হয়েছি।
তো হঠাৎ আমাদের এরিয়াতে একটা নতুন দোকান দিয়েছে মাছের। তো আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা একটা মাছ কিনি। তো যেহেতু আমার হাজবেন্ড বললো যে তোমার ঘুরতে গেছে, তুমি কি এটা নিয়ে ঘুরতে পারবা? আমি বলছি হ্যাঁ ওকে নো প্রবলেম। তো ঘুরতে ঘুরতে আমরা চলে যাই বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে, এবং সেখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করি। তো আসার সময় হঠাৎ আমার হাজবেন্ড মানে ফান করে বলছে যে আচ্ছা দেখো, তোমরা তো মাছ নিয়ে আমরা একটু গাছের নিচে ঘোরাঘুরি করছি, যদি এরকম হয় যে মাছটা আগামীকাল মরে গেল বা কিছু একটা হইলো, হ্যাঁ বা এই মাছটা অন্য মাছ খেয়ে ফেললো, তখন তুমি কি করবা? হ্যাঁ যাও ফাইজলামি করো না, এটা হইতে পারে না, দিস ইজ উইয়ার্ড। তা আমরা রাত্রেবেলায় যে মাছটা এনে অ্যাকোরিয়ামে ছেড়ে দিলাম, টাইম স্পেন্ড করলাম, দেখলাম মাছটা ভালোই আছে, সুস্থ। তারপরে সকালে উঠে আমি অ্যাজ ইউজুয়াল আমার অফিসে চলে গেলাম, এবং যখন আমি ফেরত আসি আমার হাজবেন্ড একটু গোমরা মুখ। তো সে আমাকে বলছে দেখো তোমার জন্য আমি বাথরুমে একটা জিনিস রেখেছি, এটা মরে, একটু দেখে আসো। আচ্ছা ঠিক আছে। এবং আমি যাওয়ার পরে যেটা দেখলাম সেটা হলো গিয়ে আমি গতকালকে যে মাছটা তো শখ করে কিনেছি সেটা মরে পড়ে আছে। তো আমরা মানে যদিও মাছটা দেখুন উইয়ার্ড কিছু ছিল না বা অসুস্থ ছিল না, বাট যখন হয়েছে এখন ওকে। তো এরপর থেকে কাহিনীটা শুরু হয় যে 2 দিন পরে আমাদের অ্যাকোরিয়ামটা ফেটে যায়, মানে লিক হয়। তো আমরা ওটা দোকানে নিয়ে আবার সারিয়ে আনি। হ্যাঁ, এই 2 দিন পরে আবার সেম কাহিনী হয় সেম ইয়াটাতে, এবং এবার গ্লাসটা 2 টুকরা মানে ফেটে যায়, একদম 2 টুকরা হয় না, মানে মাঝখান দিয়ে ফেটে যায়। তো আমরা চিন্তা করলাম যেহেতু 2 বার ইনসিডেন্ট হয়েছে তো আমরা অ্যাকোরিয়ামটাই চেঞ্জ করে ফেলি। তো আমরা একটু বেশ বড় একটা অ্যাকোরিয়াম এবার কিনে আনলাম, এবং ওটা নর্মালি ছিল। তার ঠিক 2 দিন পরে ওই অ্যাকোরিয়ামও সেম, এবং যেহেতু এটা বড় ছিল এবং আমাদের পুরো বাড়ি ফ্লাডেড হয়ে যায়। এবং তখন আমরা কি করি, এখন যেহেতু এটা সারতে সময় লাগবে একদিন, তো আমরা আপাতত মাছগুলোকে একটা বালতিতে পানি দিয়ে মাছগুলো রাখি। তো রাত্রেবেলা আমরা আমাদের বাথরুমের সামনেই ছিল, ওটা বেডরুমে ছিল। তো রাত্রেবেলা আমরা ঘুমিয়ে পড়ি, আমি ঘুমিয়ে পড়ি যেহেতু আমার সকালে অফিস, আমি আগেই ঘুমোই। তো আমার হাজব্যান্ডের কিছু কাজ থাকে, সে একটু লেট করে ঘুমায়। তো এরপর থেকে যেটা হয়, সকালবেলা ওঠার পরে আমার হাজব্যান্ড দেখতে পায় যে আমাকে তার এক্সপিরিয়েন্সের কথা বলে। যাই বলছি ওল্ড টাউন থেকে রাজেতে। তো এরপরে ঘটনাটা আমি কন্টিনিউ করব। এরপরে ব্যাপারটা যেটা হয়, রাতের বেলা দেখি অনেক রাতে 12টা পরে, অনেক 1:30 2টা হবে, হঠাৎ করে দেখি আশেপাশে আমার যে বেডরুম ওটার উপরে একটা ছায়ার মতো কি জানি নোটিস করতে পারলাম। তো ছায়াটা যখন দেখলাম তখন আমি এটা খুব খোঁজার চেষ্টা করলাম যে আসলে এটা আসতেছে কোত্থেকে, বাট আমি আসলে কোনো ক্লু পাইনি, কোনো জায়গা থেকে দেখতে পারতেছি না। তো ঠিক আছে, আমি চিন্তা করলাম, কিছুক্ষণ পরে দেখলাম যে মাছগুলো অনেক জোরে বালতিতে লাফাচ্ছে। তো আমি ভাবলাম যেহেতু এটার মধ্যে একটা শার্ক মাছ আছে, হতেই পারে। বাট তারপর যখন আমি চিন্তা করে ঘুমিয়ে পড়লাম, তারপরে আমি তারপরের দিন আমি আমার ওয়াইফকে নিয়ে বাইরে চলে যাই। তো রাতে যখন বাসায় ফিরি তখনই দেখি যে রুম প্রবেশ করার সাথে সাথে একটা প্রচন্ড দুর্গন্ধ। আমি চিন্তা করলাম যে এটা হয়তো হতে পারে কোন জায়গা থেকে, টয়লেট থেকে আসতেছে, অ্যাটাচ বাথ যেহেতু। তো এত খোঁজাখুঁজি পর কোথাও দেখলাম, হঠাৎ চোখ পড়লো বালতির দিকে। চোখ ফেলতেই তখন ওইখানে সামনে যাওয়ার পর দেখি যে আমার প্রায় 14টা-15টা মতো মাছ ছিল, সবগুলো মাছ একদম মরে উপরে হয়ে আছে। প্রচন্ড এটার মধ্যে কষ্ট পাই। তারপর আমি টয়লেটে বালতিটা নিয়ে যাই, নিয়ে আস্তে আস্তে সব মাছগুলো পানি ঢেলে ঢেলে ফেলতে থাকি, দেখতে থাকি, খুব খারাপ লাগে। তো কিছুক্ষণ পর নোটিস করি যে আমার 14-15টা মাছ হবে, বাট ওখান থেকে 5-6টা মাছ মিসিং। তখন আমি চিন্তা করলাম মাছ মিসিং কিভাবে, আর এত বড় মাছ এটা খাওয়ার কোনো পসিবিলিটি, যদি খেয়ে ফেলে অ্যাটলিস্ট কিছু তো একটা থাকবে চিহ্ন, বাট কোনো কিছুই চিহ্ন নেই, সম্পূর্ণ মিসিং। তারপরে আমি জিনিসটা আমার খুব, ওই বাসায় তো কারো আসার কোনো পসিবিলিটি নাই, না কারো আসার কোনো, এবং রুম আমরা লক করে যাই। রাইট। তো আমরা প্রতিদিন যখন বাসা থেকে বের হই, ওর আমি রুম আমরা তালা দিয়ে লক করে যাই। তো যখন লক খুলে ভিতরে ঢুকি তখন এই পরিস্থিতি দেখতে পাই। এবং ওখানে কোনো ধরনের কোনো প্রাণী বা যে ঢোকার কোনো পসিবিলিটি নাই। ওকে 13 ফ্লোরে কোনো পসিবিলিটি নেই। সেটাই। তো তারপরে আমি প্রচন্ড ভয় পাই, এবং ভয় পাওয়ার ফলে আমি হুজুর ইমামকে বাসায় নিয়ে আসি। তিনি দেখলো, দেখে থেকে অনেক দোয়া দরুদ পড়লো। তখন তিনি যেটা বললো যে সম্ভবত এটা জিন ছিল, মাছগুলো সবগুলো খেয়ে ফেলেছে। আচ্ছা। সম্পূর্ণ মাছ খেয়ে ফেলেছে এবং এটা মিসিং। সে বলল যে এখন তোমার রুমের মধ্যে
মিলাদ পড়ো এবং রুমটা বন্ধ করে দাও, যাতে করে নেক্সট টাইম হয়তো বা এগুলো না ঘটে। আচ্ছা, তো এরপরে এখনো উলট পালট কিছু ঘটছে, কিন্তু আরেকটা ঘটনা যেটা আমি বলতে ভুলে গেছি, তার সকালে যখন আমি রাতে Exactly, ওই জায়গাটা ছায়াটা দেখি, তখন সকালে আমি চোখ খুলে দেখি যে বারান্দা থেকে হঠাৎ করে একটা মিডিয়াম সাইজের একটা ছায়া আচ্ছা, ভিতরের দিকে প্রবেশ করলো, এবং আমি খাট থেকে উঠে বসে পড়ি যে জিনিসটাকে আমি ভুল দেখতেছি নাকি। তো দেখলাম যে ছায়াটা ঢুকে অ্যাকুরিয়ামের পাশ দিয়ে যে আলমারিটা আছে ওটা ভেদ করে ভিতরে চলে গেল। তো এরপরে আর কিছুই দেখতে পাইনি আমি। আচ্ছা, এটা আপনি নিজের চোখে নিজের চোখে দেখেছেন। এখন আমি আপনাকে একটু বলি যে আপনার ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটা শুনলে মানুষ আরো বুঝতে পারবে যে আসলে এই ঘটনাগুলো, আপনার সাথে আরো অসংখ্য ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা একে একে শুনবো। তো আপনি একটু বলবেন যে আসলে আপনার ফ্যামিলিতে এরকম ঘটনা বা আপনার সাথে এরকম ঘটনা কেন ঘটে, বা মানে কয়েকটা হিস্ট্রি আছে কিনা যেটা আপনি বলতে চান সবাইকে। হ্যাঁ, একটা মেইনলি একটা যেটা মেইন থিং হচ্ছে যে আমার দাদি, তিনি জিন আমল টামল করতো। তো তখন থেকে আর কি আমার বাবা এবং মার সাথে অনেক ঘটনা ঘটে যায়, এবং যেহেতু তিনি চাচ্ছিল যে এই জিনিসটা বংশ পরম্পরায় একজন কেউ ওটা হাতে নেয় তিনি মারা যাওয়ার পর, বাট আসলে এটা কেউ সাহস করতে পারেনি, আমার বাবা মামা। তো আমার বাবা একটাই ছেলে ছিল, আমার ফুপুটুকু কেউ নাই, আমিও একটা ছেলে। তো আর এটা ফরচুনেট বা আনফরচুনেট, আমি এরপরের থেকে ছোটকাল থেকে বিভিন্ন ঘটনার সম্মুখীন হই। যেমন ছোটখাটো দু একটা ঘটনা, যেমন আমার বাবা, যেটা সে ব্যাংকে চাকরি করতো, তো সেখান থেকে সে রাতে যখন বাসায় ফিরতেছে, তো হঠাৎ করে দেখে যে ড্রেন থেকে পচা ভাত তুলতেছে একটা লোক। তো তখন সে পাশ কেটে চলে যাচ্ছিল, লোকটা বললো যে এটা তুই হাতে নে, বাসায় নিয়ে যা। তো তুই বাসায় নিয়ে গেল, যাওয়ার পর তারপরে যখন সে দাদিকে বললো, দাদি সেটা বললো খোলো এটা জিনিসটা কি দেখি, সঙ্গে সঙ্গে দেখে একদম টাটকা একটা সন্দেশ। এবং দাদি তাহাজ্জুদে নামাজ পড়তো। আরেকদিনের ঘটনা, সে হঠাৎ করে দেখে যে জানলা দিয়ে তাকায়, দেখে যে একটা গলা নেই, মানুষ গলা কাটা, এবং দুই ঘাড়ের মধ্যে মোমবাতি জ্বালানো, মানুষটা হেঁটে যাচ্ছে। তো এটা আমাদের এখানে আশেপাশে এলাকায় অনেকে দেখেছে, এবং দাদিও জানে যে এটাকে বলে গলা কাটা পীর সাপ। এটা রেয়ার, মানে প্রায় দেখা যেত, অনেকে দেখতে পেত, ক্ষতি করতে শোনা যায়নি। আচ্ছা, এবং আপনিও ছোটবেলা থেকে অনেক সময় দেখা গেছে যে অনেক কিছু মানে গেস করতে পারেন, আগে থেকে বুঝতে পারেন, টের পান, এই ঘটনাগুলো দু একটা বলবেন যে মানে। হ্যাঁ, যেমন যেটা সবচেয়ে মেইন ঘটনা ছিল যে আমি আমার স্কুল লাইফে আমি অলওয়েজ আমার রেজাল্ট আমি আগে জানতে পারতাম। যেমন একটা ঘটনা বলি যে আমি এক্সামে শেষ হয়ে গেছে, ঘুমিয়ে আছি, এবং এটা ঠিক ফজরের সময় ঘটতো। আমাকে কে জানে একজন ধাক্কা দিয়ে জাস্ট বলে যেত পাস অথবা ফেল, এবং আমি এটা অলওয়েজ জানতে পারতাম স্কুল লাইফে। কলেজ লাইফে কখনো ফেল করিনি আমি। এবং আরেকটা যেটা ঘটতো যে আমার ফ্যামিলি কেউ মারা গেলে, এটা আমি শুনতে চাই একটু, মানে কিভাবে ঘটেছিল। আমি জানি, আপনি একটু সবাইকে বলেন যে আপনি যেভাবে টের পেয়েছিলেন জিনিসটা, ব্যাপারটা খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে। যেটা ঘটেছে যে এটা অনেক আগের থেকেই, যেমন আমি ফ্যামিলিতে কেউ মারা গেলে আমি আগের থেকে কিছুটা টের পাই। যেমন রিসেন্টলি আমার ভাই মারা গেছে, তো আমি রাত্রেবেলা এজ ইউজুয়াল আমি ঘুমাচ্ছি অনেক রাত, তো আমার ভাই সুস্থ সবল, সে হঠাৎ করে আমি ঘুম থেকে জেগে উঠে আমি আমার ওয়াইফকে বলি যে, আমার ভাইয়ের নাম ছিল সুমন ভাই, আমি বললাম যে সুমন ভাই আর হয়তো বাঁচবে না, তুই মারা যাবে। তো আমার ভাই বলতেছে তুমি কি বলতেছে এগুলো, তো আমি ওর কথা কিছু না শুনে আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখা গেল যে অনেক জোরে আমার গেট নক করতেছে কে জানি, তো আমাকে ডেকে বললো, তো আমি গেট খুললাম, গেটের বাইরে কেউ নেই, কারণ অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়ছে। পাশের রুমে আমার সিস্টার ছিল, তো তিনিও ঘুমাচ্ছেন। তো আমি, আমার ভাইগনা আছে, ও দুষ্টামি করেছে নাকি, বাট কেউ নাই। তো কিছুক্ষণ পর আমার বোন চিৎকার করে আমাকে ডাকলো এবং বললো যে আমার ভাইটা মারা গেছে। আচ্ছা, মানে এটা আপনি একদম আগে থেকে বুঝতে পেরেছেন। এবং যেমন আরেকটাও ছিল যে আমার খালার বিষয়, যে মারা গেছে, আমার এইচএসসি পরীক্ষা ছিল, অনেক প্রচন্ড জ্বর ছিল, আমার ইনজেকশন দিয়ে জ্বর নামানো। তো আমি বসে আছি, তো আম্মু বলতেছে যে পরীক্ষা যেহেতু একটু কিছু স্টাডি করো। তো আমি পড়তেছি, হঠাৎ করে দেখি যে আমার গার্ডেনের দিকে একটা কালো বড় শেপের মতো, মানে বারবার এখানে আমার চোখের সামনে আসতেছে, যেতেছে। আমি প্রচন্ড ভয় পাই, তো হাত দিয়ে মুখটা ঢেকে আমি ওটা চেষ্টা করি যে না দেখা। আম্মু জিনিসটা বুঝে ফেলে, সে সামনে এসে বলে যে ঠিক আছে আমি সামনে বসে আছি, তুমি পড়ো। আচ্ছা, বাট আমি আসলে এটা কখনোই কোনো মতে এড়াতে পারতেছিলাম না, এটা বারবার আমি দেখতেছি। জাস্ট কিছুক্ষণ কয়েক মিনিট পর ফোন আসলো বাসা থেকে যে আমার খালা আর নেই।
মারা গেছে। এইভাবে আপনি অনেক সময় হুবহু জিনিসটা জানলেও মোটামুটি একটা জিনিস টের পান যে কোন একটা কোনো সাইন, একটা negative কোন একটা সাইন যে sign হ্যাঁ, যে হ্যাঁ, ঘটবে। একটা খারাপ কিছু করতে যাচ্ছে। আচ্ছা আপু, আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনারা দুইজন মিলে এই যে বিভিন্ন সময় আপনার যেহেতু যে বাইক চালান ভাইয়া, সো আপনাদের দুজনের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই যে গ্লাস দিয়ে কিছু একটা দেখেছিলেন বাইকের পেছনে, সেটা একটু বলবেন। এই ঘটনাটা ঘটেছিল আমার আম্মুর বাসার সামনে। সেটা হচ্ছে খিলগা, মানে মালিবাগ মাটি মসজিদের সামনে। তো অ্যাজ ইউজুয়াল আমি আমার আম্মুর বাসা থেকে বের হচ্ছি, আর ও আমার জন্য নিচে ওয়েট করছে। তো আমি ফোন পেয়ে নিচে নামি, তো সিঁড়ি থেকে নামছি। তো ও আমাকে অলওয়েজ বলতো যে আমি দেখো অনেক সময় আমার সাথে প্রেজেন্স, কারো কিছু প্রেজেন্স অনুভব করতে পারি, যে আমার সাথে কিছুটা আছে বা কিছু, বাট আমি কখনো সেটা পাত্তা দিইনি। সেদিন একদম আমি নামছি, তো হঠাৎ দেখলাম সে বাইকে বসে আছে, দূর থেকে দেখা যাচ্ছে রাস্তাটা, সে বসে আছে এবং পিছনে একটা আবছা সাদা আকৃতির একটা ফিগার আমি দেখতে পাই। এবং যখনই আমি যখন চোখে ভুল দেখেছি বা কিছু, আস্তে আস্তে আমি সিঁড়ি থেকে নেমে যখন ওর সামনাসামনি চলে আসি, আমি দেখলাম যে আস্তে আস্তে জিনিসটা সরে গেল, মানে ফিগারটা অদৃশ্য হয়ে গেল চোখের সামনে, চোখের সামনে। তো তখন আমি একদম পুরো স্টাক হয়ে যাই জায়গায়, এবং আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তো আমি বললাম যে দেখো এরকম তোমার পিছনে আমি একটা ফিগার দেখতে পেয়েছি, তুমি কিছু বুঝতেছিলে বা ফিল করছিলে কিনা তোমার পিছনে কিছু আছে। তো বলছি যে আমি তো ওকে বলছি যে আমার সাথে কিছুটা আছে বা প্রেজেন্স ফিল করতে পারি, এবং সে ওটা তার কাছে মনে হচ্ছিল কেউ আছে, বা সে মানে বুঝতে পারছিল না। আমি এই জিনিসটা একদম স্পষ্টই দেখেছি, আমার চোখের সামনে সেটা সরে গেছে। আচ্ছা, পরে আপনি যখন আপনি কি কিছু দেখেছিলেন? না, আমি কিছুই দেখতে পাইনি। আচ্ছা। মানে আমি অলওয়েজ যখন আমি ম্যাক্সিমাম টাইম আমি আমার ওয়াইফের সাথে করে নিয়ে বাইকে ঘোরাঘুরি করি। আচ্ছা। তো যখন ও অফিসে থাকে বা আমি যখন একা কখনো বের হতে হয়, তখন অলওয়েজ একজন মানুষ যদি আপনার বাইকে কেউ না থাকে, তাহলে আপনার বাইকটা ইউজুয়ালি আপনার হালকা মনে হবে একদম। তো যেহেতু ও আমার পাশে পিছে বসে, আমি বুঝতে পারি। তো বাইকে যে শক অবজেক্টটা আছে ওইটা কিছুটা নিচের দিকে নেমে যায়। আচ্ছা। তো আমি মাঝে মাঝে ফিল করা শুরু করি যে আমার পিছনে কেউ বসে গেছে এবং শক অবজেক্টটা নিচের দিকে ঝুঁকে যায়। আচ্ছা। কিন্তু পিছনে গ্লাস দিয়ে দেখার চেষ্টা করি, বাট কোনো কিছু আসলে দেখতে পাই না, ফিল করি না। কিন্তু সেদিন সে আর কি স্পষ্ট দেখলো যে আমার পিছে একটা সাদা কাপড় পরে একজন ফিগার বসে আছে। ওকে, সো এই ছিল ঘটনা। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা তো শুনলাম, এবং আপুরও আরেকটা ঘটনা আছে একদম পার্সোনাল, সেই ঘটনাটা আমরা আস্তে আস্তে শুনবো এবং সেই ঘটনাতে আমরা যাব। সেই ঘটনাটা যাওয়ার আগে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসবো, এবং তারপরে অন্য একজন গেস্ট আছেন, তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো, তারপরে আপুর ঘটনা আবার শুনবো। সো ছোট একটা ব্রেক শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, হন্টেড বাই এয়ারটেল। ফিরে আসছে একটু পরে। হোমওয়ার্ক করো নাই কেন? দাঁড়াও। স্যার কারেন্ট ছিল না। আচ্ছা, তো মোমবাতি জ্বালাওনি কেন? বাবা তো আগুন নিয়ে খেলতে মানা করেছে। তো বাচ্চা ধান মাকে কেন বলনি? মার গোসলে দেরি হচ্ছিল। দেরি কেন? পানি ছিল না তো। পানি ছিল না কেন? মোটর তো চলছিল না। তো বাবা বলো কেন মোটর চলছিল না? স্যার কতবার বললাম, কারেন্টই তো ছিল না। আরে কি খেয়ে এসেছে এই ছেলে? মেন্টোস খাও, বুদ্ধির বাত্তি জ্বালাও। হ্যাঁ, হ্যালো দোস্ত, তোর কাছে স্ট্রিং আছে? এক্সট্রা অ্যাকসেপ্ট? স্ট্রিং কিসে? আরে কি জানে? আরে দূর কোত্থেকে, কতদিন বাজাই না। আরে বেটা সময় তো বের করতে পারি না, মাঝে মাঝে খুবই বিলা লাগে বুঝছিস। এসব অফিস টেনশন, দূর কোনো মানে আছে? বিরক্তির দিন শেষ। Get back to your passion. Your time has come. স্টপ। কি হলো সুমন ভাই? না, জমছে না, ভ্যারিয়েশন দরকার। এই যে এটা খেয়ে দেখো, বাহ, চানাচুরের বারবিকিউ ফ্লেভার। টেস্টে ডিফারেন্ট না? আমাদের কম্পোজিশনে দরকার এমন একটা ফ্লেভার। রুচি বারবিকিউ চানাচুর, নতুন যুগ, নতুন স্বাদ, একটি স্কয়ার পণ্য। Don't stop the fruity. Don't stop the fruity. Radio Fruity 88.0 FM. Hot FM. Haunted by Airtel. রাইট,
রাইট, শুনছেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ফিরে এলাম আবার রাসেল এবং আমার সঙ্গে আছে মাসুম আর আমাদের আজকের গেস্টরা যারা অনেক কষ্ট করে স্টুডিওতে এসেছেন এবং অনেক কষ্ট করে, আর তারা আসেন বলে আসলে শোটা আমরা চালাতে পারি এবং আপনাদেরকে দারুণ দারুণ সব ঘটনা উপহার দিতে পারি। সো তাদেরকে আপনারাও থ্যাঙ্কস দিবেন এবং তাদেরকে আপনারা ইন্সপায়ার করবেন, সেটা আমরা আশা করব। আর সেই সাথে আমাদের আরো একজন গেস্ট আছেন, তার কিছু এসএমএস করবো। আবির আমাকে আজিমপুর থেকে লিখেছেন, ভাইয়া বাসায় একা শুনতে অনেক একা এবং শুনতে অনেক ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ, আপনি আমাদের সাথে আছেন রাইট নাও। ঘড়িতে 11:59 শুরু হয়ে গেল ভূত এফএম, সাথে আছি রুমি। বাহ রুমি, চমৎকার একটা এন্ট্রি হয়েছে। তারেক লিখেছেন রাজেন্দ্রপুর থেকে, ভাই আমার এক্সাম চলছে তারপরেও আমি এফএম শুনছি, এই জন্য যদি এক্সাম খারাপ হয় তাহলে ভূত এফএম কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী না। পালকি আমাদের লিখেছেন তেজগাঁ থেকে যে রাসেল ভাই কামানের গোলা মিস হবে বাট ভূত এফএম মিস হবে না। থ্যাংক ইউ। মাসুম লিখেছেন খুলনা থেকে যে আজকে 1 বছর ধরে ভূত এফএম শুনছি, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমাকে ভয় দিচ্ছে। হ্যাঁ, এবং আপনি মাসুম লিখেছেন খুলনা থেকে, আরেকজন মাসুম এখানে বসে সেটা অপারেট করছেন, সুতরাং ভালো না হয় উপায় কি। আর সেই সাথে আমি দেখতে পাচ্ছি আরো আমাকে রামিম এসএমএস করেছেন শামীম ময়মনসিং থেকে, স্লেক খান এসএমএস করেছেন আমাকে, এম কে ফ্রম রাজশাহী, আজব আচ্ছা আজব লিখেছেন। আচ্ছা আজব, আমরা দুই বন্ধু আচ্ছা ছাদে ভূত এফএম শুনছি। আপনাদের নাম কি আজব? আমি ঠিক জানি না। পলাশ দাস আমাদের এসএমএস করেছেন এলিসা মিনহাজ মুন্না ফ্রম খুলনা। ওকে, আমাকে মিথিলা এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন গৌরীপুর থেকে দ্য বস, আমাকে এসএমএস করেছেন থান্ডার বয় এবং তারও এক্সাম চলছে, একই কথা বলবো আপনাকেও। এছাড়া আমাকে জিনের বাদশা এসএমএস করেছেন কিশোরগঞ্জ থেকে, আনিকা এসএমএস করেছেন আমাকে রাকিব জোহা হল থেকে। এছাড়াও জুয়েল খিলক্ষেত থেকে আমাকে এসএমএস করেছেন তেপান্তরের রাজপুত্র চট্টগ্রাম থেকে। অলরাইট, আমরা এখন নেক্সট ঘটনায় যাব। আমাদের সাথে আরো একজন গেস্ট আছেন এবং তারও ফ্যামিলিতে আসলে এরকম ধরনের অনেক ঘটনা আছে এবং সেইখান থেকে আসলে ঘটনার সূত্রপাত এবং সেই কারণে আজকে তিনি আমাদের সাথে। আপনার নামটা একটু বলবেন, কোথা থেকে এসেছেন? Hello everyone, this is Taifuzzam Razin. আমি এসেছি রায়বাজার থেকে and আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএতে পড়ছি। তো আপনার সঙ্গে একটা আতর আছে আমি দেখেছি। হ্যাঁ, আতরটা কিসের? আমরা চেষ্টা করবো এই আতরের ছবিটা আমাদের ফেসবুক ফ্যান পেজে, রেডি ফুডের ফেসবুক ফ্যান পেজে আপ করে দেওয়ার। আতরটার সম্পর্কে একটু বলবেন। আমার কাছে বেসিক্যালি আমাদের ফ্যামিলিগতভাবে অনেক জিনিসপত্র হয়। তো আমি ফার্স্ট আতরের ঘটনাটা বলবো, সেটা হচ্ছে যে আমার নানা নানুকে নিয়ে, আমাদের গ্রামের বাড়ি বেসিক্যালি কিশোরগঞ্জ জেলার পাজিতপুর থানায়। তো আমার নানা প্রায় 50 to 52 ইয়ার্স আগে আমার নানা নানুর কোনো বাচ্চা হতো না। তো তখন আমাদের মানে ফ্যামিলিগতভাবে ছিল, প্লাস আমাদের একজন লোক ছিলেন যিনি জিনের এরকম আমল টামল কিছু একটা জানতেন। তো আমাদের মামারা খালারা টোটাল এখন 6 জন, বাট প্রথম দেখা যাচ্ছে যে 3 জন মারা যায়। তো তখন তারা বুঝতে পারলো যে না, এটা আসলে একটু অ্যাবনর্মাল। তো এই জন্য তারা কিছু একটা করার ট্রাই করে, বেসিক্যালি এই জন্যই জিনের যে ব্যাপারটা ওটা করা হয়। তো ওটা করা হয়, আমাদের একটা বাংলো ঘর আছে ওই গ্রামের বাড়িতে। তো ওই বাংলোতে রাতের বেলা উনি বলে দিয়েছিল যে মিষ্টি রাখবেন 1 প্লেট এবং আপনারা আমার নানা নানু 2 জন থাকবেন। তো অনেকক্ষণ সময় পার হওয়ার পর দেখা যাচ্ছে যে কিছুই হচ্ছে না রুমটার মধ্যে। তো তখন নানা বলল যে না থাক, এগুলো সব ভুয়া, এগুলো আসলে কিছুই না সব। কারণ নানা শিক্ষিত লোক ছিলেন, কিন্তু ওই লোকটা বলতেছিল তুমি মানে যিনি জিনটা মানে এনেছিলেন উনি বলতেছিল তুমি একটু ওয়েট করো, দেখো। তো কিছুক্ষণ পর দেখা গেল উনি আমার নানা বিরক্ত হয়ে একটা মিষ্টি খেয়ে ফেলে। তো খেয়ে ফেলে পরে বলে যে আপনি চলে যান না, আপনার কোনো দরকার নেই, আমরা নিজেরা এটা সলভ করবো। এরকম কিছু টাইম পার হওয়ার পর হঠাৎ করে দেখা গেল পুরো ঘরটা মানে এলোমেলো হয়ে যাচ্ছে। এরকম হঠাৎ করে ঝড় বৃষ্টি, ঝড় মানে বাতাস, মানে বাইরে কিছু নাই কিন্তু ঘরের মধ্যে মনে হচ্ছে ঘরের উপরে কিছু একটা পড়তেছে, অনেক ভারী কিছু, অথবা ডালপালা ভেঙে পড়ছে, এরকম কিছু একটা। তো এর মধ্যেই উনি বললো যে তোমরা সবাই জাস্ট একটু বসো, কারণ মনে হয় কিছু একটা হবে, এখন তোমরা ভয় পাও না, বসো। তো তখন ওই একটা ভয়েস, ওটা কিন্তু ওই যিনি ওই লোক ছিল ওনার ভয়েসও না, ওটা একটা মেনলি একটা ভয়েস ছিল। তো এট ফার্স্ট ওনারা বললো, ওই জিন যেটা, ও বললো যে আসসালামু আলাইকুম দিয়ে রুমে প্রবেশ করলো। তখন নানা বললো যে আমার তো বাচ্চা টাচ্চা হয় না, যদি এরকম কিছু করা যায় তাহলে আপনি করে দেন।
তো উনি তখন বললো যে ঠিক আছে তাহলে আমাকে একটু সময় দেন, আমি কিছুক্ষণের মধ্যে আমি আবার আসতেছি। এটা বলার পরে এর কিছুক্ষণ পর দেখা গেল যে একটা ডাল সহ আপেলের একদম মানে ডালটা ছিল এরকম, নানা এখন মানে আমার নানা মারা গেছেন, তো নানু বলতে পারবে ডালটা ছিল এরকম একদম মানে কষ মানে একটা থাকে মানে একদম ভেঙে নিয়ে আসা হ্যাঁ, হয়েছে এরকম একটা তাজা ব্যাপার। একটা আপেলের ইয়ে ছিল। তো ওটা দিলাম, ওটা দেওয়ার পরে বললো যে এটা আমার নানুকে বললো যে তুমি এটা খাবা এবং এই আমি একটা তোমাকে আতর দিও, এটা তুমি সকাল সন্ধ্যা তোমার গায়ে তুমি এটা মাখবা, Okay. তাহলে আল্লাহর মতে কিছু একটা হবে। তো তারপর আমার নানা তো ভয় পেয়ে গেছে এরকম একটা জিনিস দেখে, তারপর বললো যে আপনি যদি কিছু মনে না করেন আপনার সঙ্গে আমি একটু হাতটা মিলাবো। তো বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি এই অন্ধকারের দিকে এদিকে তুমি হাত বাড়াও। তখন আমার নানা মারা গেছেন। উনি মারা যাওয়ার আগেও বলতো যে আমার জীবনে আমি এতটা নরম কোনো একটা সফট কোনো জিনিস আমি আমার হাতে ধরিনি। তো এরপরে এটা বলার পরে তো ওই রাত্রে ওই ঘটনা শেষ হওয়ার পরে তো দেখা গেল যে নানু এভাবে মানে আমল করতেন। তো এবং সেটার মানে ফলশ্রুতিতে আমার মা জন্মেছিল এবং আল্লাহর মতে সবই ঠিকই ছিল। ওকে, সো আমরা আতরটা তো দেখেছি, আমি দেখেছি এবং আমি চেষ্টা তো করব। প্রায় 50 to 52 ইয়ার্স এখন পর্যন্ত এটার ঘ্রাণটা কিন্তু এবং আপনারা দেখুন যে খুব অল্প পরিমাণে ব্যবহার করেছেন আপনারা তো পরে আর কোনোদিন ব্যবহার করেননি বোধহয় এটা। আতরটা নিয়ে আম্মা অনেক খেলাধুলা করেছে, ওই ছোটবেলায় যখন খেলাধুলা করে আম্মা করেছে, আমার খালারা করেছে। ওই আতরটা বেসিক্যালি নানুর কাছে ছিল, নানুর থেকে আম্মার কাছে চলে আসে, এখন সেটা আমার কাছে। আপনার কাছে আছে। আচ্ছা, এছাড়াও তো আরো অনেক ঘটনা ঘটে আপনাদের সাথে, আপনাদের বাসায় বা আপনাদের ফ্যামিলিতে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে কিছু এরকম আছে যে বলতে চান? ফ্যামিলিতে যেটা ফার্স্ট আমি বলতে চাইবো সেটা হচ্ছে একটা পরোটা নিয়ে একটা ঘটনা। এক্স্যাক্টলি। সেটা হচ্ছে যে আমাদের দোতলায় একটা ভাড়াটিয়া ছিল। তার আগে আমি একটু বলি যে অনেকে আমাদের সাথে এখন শুনছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ যে এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আর আপনারা যদি আমাকে SMS পাঠাতে চান তাহলে SMS পাঠান আপনার এয়ারটেল নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে, লিখুন শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে প্লিজ। তো সেটা হচ্ছে যে ওই মহিলা বলেছিল, আম্মাকে বলেছিল যে আপনি যদি কোনো কিছু আমল করতে চান, যদি কিছু চান তাহলে আপনি আমি আপনাকে একটা পরোটা দিব, ওই পরোটাটা আপনি রাত্রেবেলা একটা রুমে বদ্ধ রুমের মধ্যে রাখবেন এবং ওটার উপরে কিছু চা পাতা দিয়ে রাখবেন। তো এর পরের দিন দেখা যাবে যে সকালবেলা ঠিক সেম আরেকটা পরোটা ওটার উপরে মানে বসে থাকবে, যেরকম সেম টু সেম একটা পরোটা হয়ে থাকতো। এটা নিয়ম ছিল এরকম যে যদি আপনার মনের ইচ্ছাটা পূরণ হয় তো সঙ্গে সঙ্গে আপনার দুইটা পরোটাই খেয়ে ফেলতে হবে, আপনি কোনোটা রাখতে পারবেন না। আচ্ছা, তো এই জন্য আম্মা এটা নিয়েছিল এবং এটাতে তার ফলশ্রুতিতে সে ফল পেয়েছিল। এবং মানে সেই পরোটা তো নিশ্চয়ই এখন আর নাই আপনাদের বাসায়, সেটা শেষ হয়ে গেছে, কিন্তু নিয়মটা ছিল এরকম ভাবে খেতে হবে। নিয়মটা ছিল এরকম, এছাড়াও এরকম- সেম একটা পরোটা, এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার। হ্যাঁ, এটা আমি আসলেও নিজে খুবই দেখেছি। অবিশ্বাস্য, আসলেও খুবই অবিশ্বাস্য। আচ্ছা, এছাড়া আর কি আছে আপনার কাছে? এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে আমি বলতেছি, সেটা হচ্ছে আমার বাসাটা হচ্ছে রায়ের বাজার। তো ওখানে একটু হিন্দু কেন্দ্রিক এলাকা আমাদেরটা। তো আমাদের যেটা আমরা যখন ফার্স্ট এই এলাকায় বাড়ি করতে আসি তো তখন দেখা যায় আমাদের বাড়িটা ছিল ফার্স্ট হাফ বিল্ডিং, তো ওটা ভেঙে আমরা ডেভেলপ করি। এটা আজ থেকে আরো 15-16 বছর আগের ঘটনা। তো তখন দেখা যেত যখন মিস্ত্রিটা কাজ করতো ওনারা বলতো, তার আগে আমি একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে যে আমাদের বাড়ির পাশেই একটা হিন্দু বাড়ি ছিল এবং ওই হিন্দু বাড়িতে ওই একটা রুমে মানে একটা মেয়ে, খুব অল্প বয়সী একটা মেয়ে সুইসাইড করেছিল, সেটা ফাঁসি নিয়ে, এবং সেটা আমি দেখেছিলাম। মানে তখন আমরা জাস্ট ওই এলাকায় এসেছি এরকমটাই, আপনাদের চোখের সামনে ঘটনাটা ঘটেছিল? তখন আমি বেশ ছোট, বাট আমি ওই জিনিসটা দেখেছিলাম। মানে হয়ে যাওয়ার পরে তারপরে হ্যাঁ, আপনারা দেখতে গিয়েছিলেন এবং দেখেছেন? আমি লাস্টটা দেখেছিলাম ওই মেয়েটা পারিবারিক কোন একটা ব্যাপার নিয়ে। তো ওই মেয়েটা মারা যাওয়ার আগে নাকি ওই আগের রাত্রে ওই ওনার মাকে বলেছিল যে আমি তো তোমাদের কাছে থাকবো না, তো আমার সাথে সাথে কিন্তু তোমরাও যাবো, এরকম টাইপের কিছু একটা সে বলে গিয়েছিল। তো তারপর দেখা গেছে ওই মেয়েটা মারা যাওয়ার পরে মানে সাইক্লিক অর্ডারে মাও মারা যায়, মা মারা যাওয়ার সাথে সাথে ওনার দাদিও মারা যায়। আচ্ছা, এটা আসলে একটা হয়তো বা অনেকে ভাবতে পারে এটা নর্মাল, বাট যেহেতু ওই মেয়েটা বলেছিল আগের দিন যেহেতু বলেছিল, হ্যাঁ, তো ওই এবং মানে ও মারা যাবার পরে একদম সঙ্গে সঙ্গে ফ্যামিলির মেম্বারও কোনো কারণ ছাড়া দেখা নিশ্চয়ই গিয়েছিল মানে ডেট টু ডেট এরকম কিছু একটা ছিল। আচ্ছা। যেমন ধরেন ডেটটা ছিল 10 ডেট ছিল, এরপরের মাসে ওই 10 তারিখেই আবার আরেকজন মারা গেছেন, তারপরের মাসে আবার 10 তারিখে এরকম ছিল। আরেকজন মারা গেছেন। ওকে, তো এরপর ওই আনফরচুনেটলি ঠিক ওই রুমটার পাশেই আমার রুম বলতে হচ্ছে। তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে যখন আমাদের বিল্ডিংটা করতে আসে, তো বিল্ডিংটা যখন ডেভেলপ করে তখন মিস্ত্রিরা
তখন ওরা দেখতো যে একটা ছাদ যখন ঢালাই হয়ে যায় তখন তারা দেখতো ছাদের মধ্যে রাত্রে 2টা-3টার সময় অনেক বড় বড় বানর বসে থাকতো। সবচেয়ে মানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ওখানে বউ টাইপের মানে শাড়ি পরা একটা মেয়েকে দেখা যেত। আচ্ছা। এবং এখন পর্যন্ত আমাদের চারতলায় যারা ভাড়াটিয়া থাকে ওরা এখনো বলে যে আমরা ছাদের মধ্যে নুপুরের সাউন্ড পাই। আর লাস্ট আমি যেটা বলতে চাই, আমাদের এক ভাড়াটিয়া ছিল, উনি ছাদের মধ্যে ঘুমাতেন, রাতের বেলা ছাদের মধ্যে, একটু বয়স্ক ছিল, তো উনি আবার এগুলা হ্যান্ডেল করতে পারতেন। উনি যখন রাত্রেবেলা সাথে ঘুমাতে গেছেন তখন দেখেন যে একটা বউ টাইপের মাথায় ঘুমটা দিয়ে লাল শাড়ি পরা তো বসে আছে ওই টাঙ্কি এখানে ওই জাস্ট পাশে। তো উনি উঠে গেলেন, উঠে গিয়ে ভাবতেছে যে হয়তো বাসার কেউ ডাক্তার করে হয়তো ছাদে চলে আসছে। তো কেউ বলতেছে মা কি হয়েছে তোমার এরকম টাইপের। তো উনি যখনই ধরতে গেছে তখনই দেখা গেছে ওটা মানে ওই বউটা কিংবা যাই ছিল ওটা লাফ দিয়ে গাছে চলে গেছে, একদম পাশে আমাদের বাউন্ডারি হয়ে গেছে। তো এরকম জিনিসপত্র আমাদের মানে আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমি ওইখানে মানে ছোট যখন বিল্ডিংটা করা হচ্ছিল তখন আমি এই ছাদের মধ্যে দিয়ে ঘুরতাম। ঘোরার সময় আমি হঠাৎ করে একদিন ছাদ থেকে পড়ে যাই। আচ্ছা। আমি ঠিক ওই হিন্দু বাড়িতেই পড়ে যাই। মানে আমি এখন পর্যন্ত এটার কোনো কারণ খুঁজে পাই না যে আমি কেন পড়লাম, কারণ এতটা তো আসলে ইনব্যালেন্স আমি ছিলাম না, যথেষ্ট বড়। এবং আমি সব মানে আমার খেয়াল আছে যে আমি হাঁটতেছিলাম, এরপরে আমি নিজেকে আবিষ্কার করি যে আমাকে নিয়ে যেতেছে এবং আমি অনেক ব্যথাও পেয়েছিলাম ওই এটার পরে। তো আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে ওই রুমটার সঙ্গে মানে যে রুমে সুইসাইড করে ওই মেয়েটার সঙ্গে আমার রুমে আমার ফ্যামিলির যারাই থাকে কিংবা যারাই ওখানে থেকেছিল ওরা অনেক বেশ উইয়ার্ড জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেছে। আমি একটা আমি জাস্ট আই ওয়াজ ক্রেজি, মানে এটা কি হইতেছে, আমি খুবই ডিস্টার্ব ছিলাম এই ব্যাপারটা নিয়ে। বাট একটা টাইম পরে এই ব্যাপারটা টোটালি আমার কাছ থেকে আমি মনে করি যে এটা সরে গিয়েছে। তো ওই রুমের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স ছিল। আরেকটা যেটা আমি না বললেই নয় সেটা হচ্ছে যে ওই বিল্ডিংটাতে আমরা একসঙ্গে 7 জন ছিলাম আমার সাথের মধ্যে, আমি আমার বড় ভাই অস্ট্রেলিয়ার সিটিজেন। তো 7 জন ছিলাম। থাকার পরে আমরা দেখলাম যে তখন কারেন্ট থাকতো না, ইলেকট্রিসিটি থাকতো না। তো আমরা 7 জন মিলে আমাদের বাসারই ছেলেপেলে যারা ছিল, আমি ছিলাম, আমার বড় ভাই ছিল, এরকম আরো অনেকে ছিল, সাথে মধ্যে বসে গল্প গুজব করতেছিলাম। 7টা কি 7:30টার দিকে বিশাল একটা গোল টাইপের একটা আগুন দেখলাম আমাদের বাসার এক কোণা থেকে, বিশাল মোটামুটি বড়, প্রায় আমার সমান কিংবা এরকম টাইপের কিছু একটা হবে। তো ওই আগুনটা দেখলাম যে উঠার পরে আমাদের ঠিক মাথার উপর দিয়ে 15 কি 20 ফিট হবে এর উপর দিয়ে ঘুরতেছে। 2-3 মিনিট ঘোরার পরে এটা আপনি একদম নিজের চোখে দেখেছেন? এটা আমি নিজের চোখে, এবং আমার বড় ভাইয়ের ঠিক সেম আরেকটা জিনিস এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। আচ্ছা। সেম এরকম আগুনের একটা ঘটনা। তো ওই আগুনটা দেখলাম যে আমাদের উপর দিয়ে ঘুরতেছে 2-3 মিনিট, আমরা মানে একদম স্ট্যাচু, এটা কি হইতেছে, এত বড় আগুন এইভাবে আকাশের দিকে আসলো, ছিল ইম্পসিবল। ওকে, সো এই ছিল ঘটনা। এবং আমি কিছু এসএমএস করে ফেলতে চাই। আমাকে শিপা এসএমএস করেছেন, এবং তিনি ছাদে বসে ভূত এফএম শুনছেন। রাজ শুক্তি আমাদের রামপুরা থেকে এসএমএস করেছেন, প্লিজ রিড মাই এসএমএস, এটা বলেছেন, আমি পড়ে ফেললাম। মনসুর বাড্ডা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভূতের গল্প শুনতে তার অনেক বেশি ভালো লাগছে। এটা কিন্তু লাইফের একদম এক্সপেরিয়েন্স যা করেছেন সেটাই, মানে একদম রিয়েল সব ঘটনা। আমাকে নাজমুস সাকিব আমাকে এসএমএস করেছেন ফ্রম সিলেট। এছাড়া আমাকে ইনামুল এসএমএস করেছেন নান্দাইল ময়মনসিং থেকে। এছাড়া রাফিদ বন্য এসএমএস করেছেন ধানমন্ডি থেকে। আমাকে এসএমএস করেছেন তানজিন। এছাড়াও আমাকে এসএমএস করেছেন হৃদয়, এসএমএস করেছেন ডিজিটাল গুগল, আমাকে এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন আমাকে দেখতে পাচ্ছি যে রাকিব, অভি, আবিদ, ছোট রাকিব, সবাই মিলে ভূত এফএম শুনছেন তারা। এছাড়া আমাকে রকিবুল এসএমএস করেছেন, সায়েন্টিস্ট ভূত এসএমএস করেছেন আমাকে। এছাড়াও দেখতে পাচ্ছি উত্তরা থেকে কনক, আমাকে ইব্রাহিম এসএমএস করেছেন, ইব্রাহিম, জয়, সাইদ গাজীপুর থেকে এসএমএস করেছেন তারা। এছাড়াও রাজু এসএমএস করেছেন বাগেরহাট থেকে। আমাকে ফয়সাল এসএমএস করেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আহমদ আমাদের এসএমএস করেছেন, রায়হান এসএমএস করেছেন, ডাকু এসএমএস করেছেন, আশরাফ, স্বর্ণা, তৌফিক ময়মনসিং থেকে, ফাহাদ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, হোসেন এবং তমা সিলেট থেকে শুনছেন রেডিও ফুর্তি। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমরা ছোট একটা ব্রেকে যাব আর ফিরে আসছে একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়াও, চানাচুরের সাথে এটি দারুণ।
হ্যাঁ, প্যাক খুললেই সারপ্রাইজ, কারণ রুচি চানাচুরে এখন রয়েছে প্রচুর গ্রিন পিস। রুচি চানাচুর এখন বেশি বেশি গ্রিন পিস, তাই আরো টেস্টি, আরো হেলদি একটি স্পায়ার পণ্য। হোমওয়ার্ক করো নাই কেন? দাঁড়াও। স্যার কারেন্ট ছিল না। আচ্ছা, তো মোমবাতি জ্বালাওনি কেন? বাবা তো আগুন নিয়ে খেলতে মানা করেছে। তো বাচ্চা ধান মাকে কেন বলনি? মার গোসলে দেরি হচ্ছিল। দেরি কেন? পানি ছিল না তো। পানি ছিল না কেন? মোটর তো চলছিল না। তো বাবা বলো, কেন মোটর চলছিল না? স্যার কতবার বললাম, কারেন্টই তো ছিল না। আরে কি খেয়ে এসেছে এই ছেলে? মেন্টোস খাও, বুদ্ধির বাতি জ্বালাও। হ্যাপি বার্থডে। তোমার মনে ছিল? Not only that, I got you a gift. তাই কি? Drumsticks. ধুর, কি হবে? বাজাবে, তুমি মিউজিক করতে। I love that. কি করবো বলো, ব্যান্ডটাই তো ভেঙে গেল। একা একা কি আর মিউজিক হয়? You are not alone. Get back to your passion. Your time has come. অবিরত চলছে সবাই, চলছে সাথে রেডিও 40। সকাল দুপুর সন্ধ্যা রাতে শুনছে সবাই রেডিও 40। FM. Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও 40, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। পাচ্ছি আপনাদের অসংখ্য এসএমএস। আপনারা কিন্তু এসএমএস করতেই পারেন। আপনাদের এয়ারটেল নাম্বার থেকে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বার, অথবা যে কোনো নাম্বার থেকে আপনি আমাদের এসএমএস করতে পারেন। এছাড়াও আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সেই ইমেল অ্যাড্রেসে আপনি আপনার বড় ঘটনা যেগুলো আপনি বলতে চান বা আমাদের সাথে স্টুডিওতে এসে শেয়ার করতে চান, সেই সমস্ত ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhoothfm@radio40.fm, which is BHOOTFM@radio40FOORTI 40.fm। এখানে আপনারা ইমেল করতে পারেন নাম, ঠিকানা অবশ্যই এবং ফোন নাম্বার সহ। অবশ্যই ফোন নাম্বারটা দিতে ভুলবেন না যদি আপনি স্টুডিওতে আসতে চান। আর যেটা করবেন সেটা হচ্ছে যে এমন কোনো ফোন নাম্বার দেবেন না যে ফোন নাম্বারটাতে আপনাকে কখনোই পাওয়া যাবে না, অর্থাৎ ভূতের নাম্বার দেবেন না। আমাকে হ্যারি পটার এসএমএস করেছেন, আজকে ভূত এফএম শুনতে অনেক তার কাছে এক্সাইটিং লাগছে। ওকে, সাব্বির আমাদের খুলনা থেকে এসএমএস করেছেন এবং আজকে ভূত এফএম তার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ যাদের ভালো লাগছে এবং যাদের ভালো লাগছে না তাদেরকেও, কারণ আরো ভালো লাগার মতো অনেক কিছুই আছে। একে একে আরো অনেক ঘটনা আসবে। আমাকে এসএমএস করেছেন রুমি শেরে বাংলা রোড খুলনা থেকে। এছাড়াও আমাকে অ্যানি বরিশাল থেকে এসএমএস করেছেন। ভূতের উকিল এসএমএস করেছেন আমাদেরকে, নামটা পছন্দ হলো। আমাকে এসএমএস করেছেন রনি। এছাড়াও ময়না উত্তরা থেকে এসএমএস করেছেন অপু এবং সজীব আমাদের এসএমএস করেছেন। জিমি আমাকে এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাকে দীপ এবং সাগর। এছাড়াও আমাকে এসএমএস করেছেন রিয়েল। এসএমএস করেছেন পিয়াল ময়মনসিং থেকে। রিবন আমাকে এসএমএস করেছেন ময়মনসিং থেকে। নয়ন আমাকে এসএমএস করেছেন ময়মনসিং থেকে। দীপ, মনিরুল, সোহাগ, শান্ত, আরিফ এন্ড রিমু ময়মনসিং থেকে আমাকে এসএমএস করেছেন। বাহ, ময়মনসিং অনেক এসএমএস পাচ্ছি ময়মনসিং থেকে। আপনিও ইচ্ছা করলে আমাকে এসএমএস করতে পারেন আপনার এয়ারটেল বা অন্য যে কোনো নাম্বার থেকে। চলে যাব ঘটনায়। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আরো একজন গেস্ট, তার নামটা জানবো আগে। আপনার নাম? Hello everybody, Rahat from Urban Street, I mean Armanitola. এটা পুরান ঢাকায়, খুবই হ্যাপেনিং প্লেস। yeah. ওকে, সো আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা আমরা শুনবো। প্রথমে যে ঘটনাটা, যেটা গ্রামের বাড়ি নিয়ে, আপনার সম্ভবত ওনাকে কাজিন আঙ্কেলের ঘটনা। ওকে, সো আঙ্কেলের ঘটনাটা শুনি। খুবই অদ্ভুত টাইপের ঘটনা এবং এরকম ধরনের ঘটনা একদম শুনিনি এর আগে। এটা অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্স না, তো আই হিয়ার্ড ইট ফ্রম মাই আঙ্কেল। তো আঙ্কেল গ্রামে থাকতো, তাদের গ্রামে। তো গ্রামে তার একটা বড় বোন ছিল। তো আঙ্কেল যখন 13 তখন তার একটা ছোট ভাই হয়। তো ভাইটা অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর ছিল, ফর্সা। তো গ্রামের মানুষ সাধারণত গায়ে ফর্সা থাকলে ওরা সুন্দর বলে, কিন্তু অ্যাকর্ডিং টু আঙ্কেল সে মানে পারফেক্ট ছিল। তো সবাই খুব হ্যাপি। তো কিন্তু একটা বিষয় কি, মানে বেবিটা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মানে কান্না শুরু করে। তো
উইদাউট রিজন ডক্টরসরা মানে অনেক চেক আপ করার পর ট্রিটমেন্ট দেওয়ার পর মানে কিছুই হয় না, উইদাউট রিজন, কোনো রিজন ছাড়া কান্না শুরু করে। তো একটা পর্যায়ে হুজুরের উপর ডিপেন্ড করতে হয় তাদের, ডক্টরস কিছু করতে পারে না। তো তাদের গ্রামের পাশে একটা হুজুরকে দেখানো হয়। তো হুজুরটা বলে যে ওর মানে ফেসটা এমন হয়েছে যে ও ভূমিষ্ঠ হওয়ার পর থেকে জাস্ট একটা দুষ্ট একটা সোল ওর মানে ওর একটা নজরে পড়ছে যেটা বলে। আচ্ছা, সো সেটা বললো যে এটা তার সলিউশনটা কি। তো হুজুরটা প্রাইমারি ভাবে মানে তাদেরকে একটা তাবিজ দিল। সো বললো যে এটা তেমন কাজ করবে না, কজ ওটা অনেক পাওয়ারফুল যেটা সোলটা, তো পাওয়ারফুল সোল। তো বললো যে তাহলে এটা পার্মানেন্ট সলিউশনটা কি, ফিউচার যাতে কোনো প্রবলেম না হয়। তো বললো যে এটা আসলে খুবই একটা ট্রাজিক একটা ঘটনা। তো বললো যে এটা যদি বললো যে হুজুর বললো যে এটা ইউ হ্যাভ টু বারি দ্য বেবি, কবর দিতে হবে সেই মানে যে নিউবর্ন বেবি, হ্যাঁ তাকে কবর দিতে হবে। ওকে, তো কতদিনের জন্য কবর দিতে হবে? একদিন এক রাত, একদিন এক রাতের জন্য কবর দিতে হবে। একদিন এক রাত পরে উঠাতে হবে। তো 2 দিনের একটা বাচ্চা, তো এটাকে কবর দেয়া মানে কেউ মানে চাইবে না, মানে বিলিভ করবে না। হুজুরকে বললো যে আপনি ফেক, আপনি চলে যান। তো তারা তাদের মতো আর কি কান্না থামানোর চেষ্টা করলো, মানে নানা রকম খাবার দিয়ে হ্যান দিয়ে ত্যান দিয়ে, তো কোনো কিছু কাজ হচ্ছিল না। তো দেখলো যে তারা বেবিটা সিক হয়ে যাচ্ছে, 3 দিন না খেতে পেরে মানে সিক হয়ে যাচ্ছে। তো তখন তারা এক লাস্ট হুজুরকে আবার ডাকলো। তো বললো ঠিক আছে আপনি যা ভালো মনে করেন আপনার উপর ট্রাস্ট করলাম আপনাদের সবাইকে। সো তাকে বাড়ি করা হলো, সবাই কান্নাকাটি করতেছে, নর্মাল একটা ব্যাপার। তো একদিন এক রাত পরে যে বেবিটাকে উঠানো হলো আবার। নর্মালি বেবিটার কিছুই হয় নাই, তো তার কান্নাটা থেমে গিয়েছিল। মানে এটা কিন্তু সমস্ত মানে যে আমরা যে সায়েন্সের কথা বলি বা যা কিছু বলি, মেডিকেল সায়েন্স বা যাই কিছু বলি না কেন, সবকিছুর এগেনস্টে কিন্তু মানে একটা বাচ্চাকে যদি এরকম ভাবে কবর দিয়ে রাখা যায় তাহলে সে বাঁচে না। এটা অসম্ভব একটা ব্যাপার। বাট আপনাদের ফ্যামিলি সবাই জিনিসটা ফেস করেছিলেন এবং জানে আপনাদের ফ্যামিলি সবাই, আমার ফ্যামিলি যেমন আমার আপনার আঙ্কেলের ফ্যামিলি, রাইট? তো এই ঘটনাটা কোথায় ঘটেছিল? এটা হলো নবাবগঞ্জে। নবাবগঞ্জে, ঢাকা নবাবগঞ্জ। ওকে। তো ঠিক আছে সবাই হ্যাপি, শিশুর কাছে যেহেতু আবার মানে ওর মানে লাইফটা আবার ব্যাক। তো ঠিক আছে ওকে মানে খাবার দেওয়া হলো, সে ফিডার খাচ্ছে, সবকিছুই খাচ্ছে। তারপর মানে আমার আঙ্কেলের বাবা যিনি ছিলেন তিনি আমার ওয়াইস ছিলেন। তো উনি বলতেছিলেন যে আচ্ছা আপনি তো এখন সলিউশনটা করলেন, তো সোলটা কি চলে গেছে নাকি আবার ফিউচারে কোনো প্রবলেম করতে পারে? তো হুজুরটা একটা কথা বলছিল যে আপনি আমাকে ট্রাস্ট করেন, আমি যতদিন পর্যন্ত আসি মানে আমাকে ট্রাস্ট করেন, কিছু হবে না, এই একটা কথা বলছিল। তো ঠিক আছে, এভরিথিং ফাইন ছিল। যখন বেবিটা 7 ইয়ার্স তখন তারা সবাই ঢাকায় শিফটেড হয়। তো ঢাকায় শিফটেড হওয়ার পর ওই বছরই কোরবানি ঈদের সময় আবার গ্রামের বাড়িতে ব্যাংক যায় কোরবানি করার জন্য। তো কোরবানি ঈদের সময় সবাই এনজয় করতেছে। তো কোরবানি ঈদের আগের দিন আঙ্কেল আর তার ছোট ভাই যে বেবিটার কথা বলতেছি, ওই বেবিটা এক রুমে ঘুমায়। তো 7 বছরের একটা বাচ্চা, ওর ড্রিম দেখতেছিল যে ওকে একটা মানে ছোট মেয়ে ডাকতেছিল, লাইক মেয়েটা চেহারাটা 90+ এরকম একটা ওমেনের মতো, ভেরি এজড মানে 90+। আচ্ছা, কিন্তু তার বডিটা লাইক হি সিমস লাইক আ বেবি গার্ল, like he was 7 years. আচ্ছা। তো এটা দেখলো। তো সকালে উঠে ওর ব্রাদারের সাথে শেয়ার করল যে দেখেন আমি এসব দেখছি। তো একটা বেবি 7 বছরের বাচ্চা কিছু বোঝে না, তো যেটা দেখছে সেটা ডিরেক্টলি ওকে বলে দিল। তো এখানেও একটা অ্যাবনর্মালি ওই ড্রিমটা দুজনের ড্রিম, মানে আমার আঙ্কেলও সেম ড্রিম দেখে সেম নাইটে একই সাথে। তো আঙ্কেল খুবই মানে আশ্চর্য হয় যে কি হলো এটা, এক হয় কিভাবে দুজনের ড্রিম। তো ঠিক আছে আঙ্কেল কারোর সাথে শেয়ার করেন এই ব্যাপারটা। তো ঈদ কাটলো, ঈদের পর দিন তো তারা একটা রিলেটিভসের বাসা থেকে রাত্রেবেলা ফিরতেছিল। ফেরার পথে একটা পুকুরের সামনে তার ছোট ভাইটা মানে পা পিছলে পড়ে যায় কাদার ভিতরে। তো ওয়াশ করার জন্য পুকুরে নিয়ে যায়। তো ভাইটা
তো পা ওয়াশ করে মানে আঙ্কেলটা হাত মুখ ধুচ্ছিল। তো ধরার পর ওই ব্যাগকে তাকিয়ে দেখে যে তার ভাইটা মানে দৌড়াচ্ছে উইদাউট রিজন, মানে উনি ভাবছে মানে কোনো ভয় টয় পাইছে, ও মানে দৌড়াচ্ছে কেন। তো উনি ওনার নাম ধরে ডাকতেছে যে এই কোথায় যাও তুমি, জিজ্ঞাসা জিজ্ঞাসা। তো শুনতেছে না, উনি ওরা মতো দৌড়াচ্ছে ছোট ভাইটা। তো ঠিক আছে, এক পর্যায়ে আঙ্কেলও তার পিছ পিছিয়ে দৌড়ালো। তো এক পর্যায়ে তো ওকে ধরলো। ধরার পর যে ব্যাপারটা ঘটলো যে আঙ্কেল খুবই সারপ্রাইজড, যেরকম একটা ব্যাপার এক্সপেক্ট করা যায় না আসলে। কি হলো, যখন ওই ফেসটা দেখলো, উনি ঘুরে তাকালো আঙ্কেলের দিকে, মানে ছোট ভাইটা, তখন দেখলো আঙ্কেল এটা ছোট ভাইটা না। He found the same face. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ড্রিম স্বপ্নে যে ফেসটা দেখেছিল, ওই ফেসটা মানে ওই মহিলাটা, মানে মহিলা বলবো না ছোট বাচ্চা বলবো বুঝতে পারতেছি না, কারণ তার ফেসটা মহিলার মতো, Aged, অনেক aged. বাট খাটো অনেক, মানে দেহটা মানে বডিটা ছোট। সো এটা দেখার পর সেকেন্ডের মধ্যে, উইদিন সেকেন্ড, মানে কোথা থেকে পানি আসলো আঙ্কেল মানে কিছুই মানে বুঝে ওঠার আগে মানে কোথা থেকে পানি আসলো, এসে চারপাশ মানে ডুবিয়ে নিয়ে গেলো, মনে হয় সাগরের মধ্যে পড়ছে আঙ্কেল, এরকম মনে হচ্ছিল তার কাছে। তো উনি কিছু চিন্তা করতে পারে না এই সময়, মানে এত তাড়াতাড়ি ঘটনা ঘটলো। তো সবকিছুই মানে পানি হয়ে গেল চারপাশ। তো উনি খুব ঘাবড়ে গেল, যে উনি শ্বাস নিতে পারতেছে না, উনি উপরে ওঠার চেষ্টা করতেছিলেন, লাইক সে পানি একদম নিচে চলে গেছে, মানে একটা সমুদ্রের নিচ তলে এরকম, হ্যাঁ না অনেক উপরে ওনার পৃথিবী লাইক। তো ঠিক আছে, তো আঙ্কেল শ্বাস নিতে চেষ্টা করলো, কিন্তু এক সময় মানে আঙ্কেল ঘুম ঘুম লাগতেছিল, যা বললো আর কি অ্যাকর্ডিং টু আঙ্কেল। তো ঘুম ঘুম লাগতেছিল, পরে সে সেন্সলেস হয়ে যায় নাকি বলতেছে। তো আঙ্কেল 5 দিন পরে হসপিটালে তার জ্ঞান ফিরে। তো এটাকে কোমায় যাওয়া বলে, 5 দিন এরকম থাকলে নাকি কোমায় যাওয়া। তো 5 দিন পরে তিনি শুনতে পান যে তাকে নাকি ওখানে মানে পুকুরটায় ঝাপটাতে দেখা যায়, মানে উনি ঝাপটাতে ছিল, মানে শেষ মুহূর্তে যারা দেখেছে তারা দেখেছে যে পুকুরের মধ্যে, যে জন্য রাত কাছে পানি পানি মনে হয়েছে, উনি ঝাপটাতে ছিল। তো হি কুড সুইম। ঠিক আছে, তো ওখান থেকে পাশ দিয়ে লোক যাচ্ছিল, লোকগুলো দেখে মানে তাকে বাঁচায়। হ্যাঁ, বাট বাচ্চাটা কি হয়েছিল? হ্যাঁ, তো বাঁচায় পরে বাসায় নিয়ে যায় ওকে সেন্সলেস অবস্থায়। তো লোকগুলো তো আর জানে না যে ওর সাথে একটা ভাই ছিল। তো ফ্যামিলি বললো যে ওর সাথে তো ওর ছোট ভাই ছিল, কোথায় গেল। তো বেবিটা মিসিং হওয়ার কারণে ওকে খোঁজাখুঁজির পর পাওয়া যায় হলো মানে ওকে যেখানে ফার্স্ট বাড়ি করা হয়েছিল, মানে কবর দেওয়া হয়েছিল, সেই জায়গাটার উপরে ওকে পাওয়া যায়। মানে ওর বডিতে কোনো ইনজুর্ড নাই, কোনো মানে কিছুই নাই, ইনজুরি কিছু নাই, কিন্তু সে ডেড। ওকে, তো ডক্টর বলল সে ডেড। তো ঠিক আছে, এটা খুবই একটা ট্রাজিক একটা ঘটনা। তো তারপর তার বড় বোন আসে মিমো। তো মিমো ওর বড় বোন, তো উনি বললো যে ড্রিমটা শেয়ার করার পরে আঙ্কেলের, তো বললো যে আমারও তো একই ড্রিম দেখছি, মানে তার বোনও সেই একই ড্রিম, ওরা 3 জন একই ড্রিম দেখছে, বাট তার বোনটাও শেয়ার করে নাই, ওই আঙ্কেলটাও শেয়ার করে না। অলরাইট, এই ছিল ঘটনা। এবং এই ঘটনাটা আমি আসলে কিভাবে বলবো আমি জানি না। মানে একটু আগে আমি যখন এই যে প্রথম ইমেলটা পড়ছিলাম, মানে অনেক কিছু ঘটে যেগুলোর আসলে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। মানুষ এগুলো কি নিজে মানে মানুষ এগুলো কি হ্যালুসিনেট করে নাকি আসলে এই ঘটনাগুলো ঘটে, আমরা কিন্তু আসলে জানি না। আমি একটু আগে যে প্রথমে যে ইমেলটা পড়েছিলাম, বলছিলাম যে একজন ভ্যান চালকের ঘটনা, এবং একইভাবে বলেছিলাম যে এটা আমার কাছেও খুব অবিশ্বাস্য লাগতো, কিন্তু আমি একই ঘটনা আমাদের ড্রাইভার সাহেব আমি বলেছিলাম যে হাফিজ ভাই, যার কথা আমরা সবসময় মানে একটু আগে আমার তার সাথে দেখা হলো, তার সাথে এই ঘটনাটা ঘটেছিল, এবং তিনি আমাকে প্রথমে এই ঘটনাটা বলেছিলেন। আজকে ইমেল পড়লাম একটা, সেই ঠিক একই ঘটনা একজন ভ্যান চালকের সাথে হয়েছে, এবং তিনিও প্রচন্ড ভয় পেয়েছিলেন। সো এরকম অদ্ভুত ঘটনা ঘটে। আর আমাকে SMS করেছেন ফারজানা, তিনি বলেছেন যে তিনি সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলের টিচার, এবং তারও অনেক এক্সপিরিয়েন্স আছে, তিনি এগুলো শেয়ার করতে চান। আমি অবশ্যই আপনাকে বলবো যে আমাদের ইমেল পাঠিয়ে দিন boothfm@radiofurti.fm, এখানে আপনি ইমেল করেন, এবং যাদের ইমেল সিলেক্টেড হয় তাদেরকে আমরা অবশ্যই তাদেরকে কল করি, এবং কল করে তাদেরকে স্টুডিওতে নিয়ে আসি। তো আপনি যদি ইন্টারেস্টেড হন, অবশ্যই আপনি boothfm@radiofurti.fm অ্যাড্রেসে আপনার ইমেলটি পাঠিয়ে দিন।
রাহাত আমাকে এসএমএস করেছেন, এছাড়াও আমাকে এসএমএস করেছেন সাইজা, নিপা, সঙ্গীতা, বেবি, সিয়াম, রেহা, রাফি, শুভ, বাবু, সবাই ময়মনসিং থেকে এসএমএস করেছেন। রাহাত আমাকে এসএমএস করেছেন, অনেক এনজয় করেছেন বলছেন। কাউসার সিলেট থেকে এসএমএস করেছেন, এছাড়াও মাহিদুল এসএমএস করেছেন আমাকে, মাহিদুল ইসলাম ফ্রম বাগেরহাট। অর্ণব 007 আমাকে পটুয়াখালী থেকে এসএমএস করেছেন মাসুম গাজীপুর থেকে, এবং আমাকে এসএমএস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি তানজিনা আমাকে এসএমএস করেছেন, এসকে রয়, সোনিয়া, এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ঘোস্ট হান্টার, তারপর চাঁদনি খুলনা থেকে। লিটু আমাকে এসএমএস করেছেন, শুনছেন রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ফিরে আসবো একটু পরে, ছোট্ট একটা ব্রেকের পরে, তারপরে চলে যাবো অন্য একটা ঘটনায়। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমার কালেকশনে 200 শুনছেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, সাথে আছে রাসেল। আর আপনি যদি আমাকে এসএমএস পাঠাতে চান তাহলে এসএমএস করুন আপনার এয়ারটেল নাম্বার থেকে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বার, অথবা অন্য যে কোনো নাম্বার থেকে আমাকে এসএমএস করতে পারেন। আর আমরা এতক্ষণ ধরে একটা ঘটনা শুনছিলাম, আর একটা ঘটনায় চলে যাব। আমাদের আরেকজন গেস্ট রয়েছেন, তার কাছে যাব, এবং আপনার নাম থেকে এসছেন একটু বলেন। আমি সাদমান, আমি উত্তর থেকে আসছি। উত্তরা থেকে এসছেন, ওকে। সো সাদমান, আপনার বাসাতেও খুব অদ্ভুত টাইপের ঘটনা আপনি ফেস করছেন ইদানিং এবং বেশ আগে থেকে? গত 2 বছর ধরে, যেমন আমার বাবা মারা গেছে 2 বছর আগে। দেন আমি, আমার মা আর ছোট ভাই বাসায় একা থাকি, আর 2টা কাজের লোক ছিল। ওকে। হঠাৎ একদিন আম্মু বারান্দায় দাঁড়িয়ে ছিল, দেখলাম আমাদের বাসার সামনে একটা মেয়ে সুসাইড করছে, একদম সামনের উপরে, আম্মুর সামনে। আমরা দেখলাম মেয়েটা মারা যাওয়ার পর থেকে আমাদের বাসায় অনেকদিন পর থেকে, কিছুদিন পর থেকে বিভিন্ন রকম কাহিনী শুরু হলো। যেমন আমরা ঘুমাই থাকি রুমে, দেখি লিভিং রুমটা অনেক লম্বা, আমাদের বাসাটা যেহেতু 2600 স্কোয়ার ফিটের, সো লিভিং রুমটা অনেক লম্বা। লিভিং রুমে কেউ হেঁটে যাচ্ছে, হাঁটতেছে, আমরা শব্দ পাচ্ছি পায়ে। বাট যখন দরজা খুলে আমরা বাইরে বের হচ্ছি, দেখতেছি ওখানে কেউ নাই, ইভেন সবাই ঘুমাচ্ছে। দেন মাঝে মাঝে এমন হয়, আমার আম্মু যখন রুমে একা ঘুমায় থাকে, কেউ এসে দরজা খুব জোরে নক করতেছে। আমরা যখন উঠে দরজা খুলতেছে, দেখে কেউ নাই। এটা ইদানিং অনেক বেশি হয়। তারপরে মাঝে মাঝে আমাদের বাসায় এমন কাহিনী হয়, যেমন আমি একদিন ঘুমাইছিলাম আমার ছোট ভাইয়ের সাথে, 2জন এক রুমে ঘুম। আমি ঘুম থেকে হঠাৎ তাকায় দেখি আমার ভাই আমার পাশে বসা, সেম গেঞ্জি সেম প্যান্ট পরা, বসে আছে, এন্ড সেম ফিগার টিগার সব। আমি ওকে অনেকক্ষণ ধরে ডাকলাম, কি আমি ভাইয়ের নাম আদনান, সো তাকে ডাকলাম, আদনান ঘুমাচ্ছ না কেন, বসে আছো কেন, কেন কি করতেছো? তখন কোন অ্যান্সার দেয়। আমি হঠাৎ পাশে তাকায় দেখি আমার ছোট ভাই তো আমার পাশেই শুয়ে আছে, কিন্তু ওখানে তো আমার ছোট ভাই বসার কথা না। এটা দেখে আমি সাথে সাথে আমার মাথা বালিশ চাপাতে অনেক ঘুমিয়ে পড়ি, আর তাকাই না। এরকম কাহিনী আমার আম্মুর সাথে হয়েছে। যেমন আম্মু একদিন আম্মুর রুমে শুয়েছিল, তো হঠাৎ আম্মুর রুমের বেডের একটু সামনে বাথরুম, আম্মু মানে শুয়ে শুয়ে টের পাচ্ছে, যেমন আমাদের পাশে যদি কেউ বসে হাঁটে টের পাওয়া যায়। তো আম্মু টের পাচ্ছে একটা কেউ আসতেছে বাথরুমের পাশ থেকে, এসে আম্মুর পাশে বসলো খাটে, দেন শুয়ে পড়লো। আম্মু এটা টের পাচ্ছে কেউ শুয়ে পড়ছে এরকম। তারপরে আম্মুকে মাঝে মাঝে আম্মু বলে, আমাদের কমপ্লেন করে, কেউ এসে চেপে ধরে, মেরে ফেলানোর চেষ্টা করে, গলা টলা চেপে ধরে। আম্মু অনেক শক্তি খাটায়, কিন্তু উঠতে পারে না, চেহারা দেখতে পারে না। কিন্তু একটা পশম, মানে গায়ে অনেক পশম, কালো পশম ভরা একটা কেউ আম্মুর গায়ের উপরে উঠে আম্মুকে চেপে ধরে। অনেক শক্তি খাটাও ছাড়তে পারে না, যদি পাশে কেউ থাকে টাচ লাগে তখন ছাড়ে, অথবা দোয়া টোয়া করলে কিছুক্ষণ পরে ছেড়ে দেয়। এবং আপনি যে বলছিলেন মাঝখানে আমাকে যে পায়ে ধরে টেনে নেওয়ার ঘটনাটা, এবং পায়ে, এটা হচ্ছে আপনার ঈদের কয়দিন আগে কাহিনী। আমি তো ডিওএইচএস থাকি, আমার কাজের কারণে আমার বাসা আছে। তো আম্মু আর আমার ছোট ভাই বাসায় একা থাকে। তো আম্মু আর ছোট ভাই ওর রুমে ঘুমায় আছে। আম্মু দেখতেছে বাথরুমের কাছে কেউ দাঁড়ায় আছে। হঠাৎ আম্মুর কাছে আসছে, এসে আম্মুর পা ধরে টান দিল, দিয়ে নিয়ে যাচ্ছে। এই সময় আমার আম্মু চিল্লায় উঠে, কি আমার ছোট ভাই ডেকে, কি আপনার আমাকে ধরো ধরো, আমাকে নিয়ে যাচ্ছে। যেন আমার ছোট ভাই উঠে আমার আম্মুকে ধরে পা বাঁধে, যখন পা বাঁধে শোয়ার চেষ্টা করে, তখন আবার টান দেয়। তখন আমার ছোট ভাইয়ের সাথে ও অনেকক্ষণ ধরে আম্মুকে টানে, আর ওই সাইড থেকে একটা ফোর্স আম্মুকে টানতে থাকে।
কিছুক্ষণ পরে একা একা ছেড়ে দেয়। দেন আবার আম্মু আর ছোট ভাই শুয়ে পড়ে, কিন্তু অনেকক্ষণ আমার ছোট ভাই ওর সাথে টানাটানি করছে আম্মুর পা। মানে এখানে সবচেয়ে উদ্ভট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সাধারণত আপনার আম্মু যদি মনে হতো যে কেউ তাকে পা ধরে টানছে সেটা একটা ব্যাপার হতো, কিন্তু আপনার ছোট ভাই আপনি বলছেন যে সেটা দেখেছে এবং তার সামনে এই ঘটনাটা ঘটেছে। ওকে। ইভেন আম্মু বেডরুমে শুয়ে থাকলে একদিন বলতেছে কি কেউ আম্মুর পাশে এসে চিল্লাচ্ছে জোরে জোরে, আমি কিন্তু চলে যাচ্ছি, আমি কিন্তু চলে যাচ্ছি। আচ্ছা। কিন্তু আম্মু তাকে দেখে কেউ নাই, তো আম্মু বলছে কে চলে যাচ্ছে, কেউ তো চলে যাওয়ার নাই, পাশে বসে চিল্লাচ্ছে আমার জোরে জোরে চলে যাচ্ছে। আচ্ছা, আপনাদের বাসায় তো আরো অনেক ফ্ল্যাটে অনেকে আছেন, তাদের সাথেও কিরকম ইনসিডেন্ট ঘটে, মানে ওই জায়গাটাতেই কিরকম ঘটনা ঘটে নাকি শুধু আপনাদের বাসায় এরকম হয়? অনেক কাহিনী মনে করেন দারোয়ানরা কমপ্লেন করে, দেন পাশের ফ্ল্যাটে যেমন আমার ওয়াইফের বাসা ছিল পাশের ফ্ল্যাটে। উনি এখানে আছেন, আমি একটু আপনার নামটা বলবেন, একটু আপনার কথা শুনতে চাই। আমি জেরিন, আর আমি একদিন রাত্রে ঘুমিয়েছিলাম আমার রুমে, তখন হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। সেই টাইমে আমি দেখতে পারি একটা সাদা কাপড় পরা একটা লোক একদম আমার সামনে দাঁড়ানো। সেই সময় আমার বোবা জিন ধরছিল আমাকে সে টাইমে, আমি মুভ করতে পারতেছিলাম না। আমি অনেক জোরে চিল্লাচ্ছিলাম, বাট স্টিল আমি মুভ করতে পারতেছিলাম না। দেন আমি চোখ বন্ধ করে দোয়া কালাম পড়া স্টার্ট করি, হঠাৎ করে যখন চোখ খুলি দেন দেখি ওই লোকটা আর নাই। আচ্ছা জেরিন, আপনি এখন তো নতুন একটা বাসায় উঠেছেন, সেই বাসায় কি এ ধরনের কোনো প্রবলেম হয়? না, সেই বাসায় না, আমি আমার আম্মুর বাসায় যখন ছিলাম। মানে ওই একই জায়গায় পাশাপাশি ফ্ল্যাটে? না না না, আর হয়েছে। আচ্ছা, ওকে। আমার আম্মুর বাসায় যখন ছিলাম সেই টাইমে আমার রুমে আমার সাথে অনেক ইনসিডেন্টস ঘটতো। যেমন আমার রুমে একদম ফুল স্পিডে এসে ছাড়া, আমি ঠান্ডা পানি একদম ফ্রিজ থেকে এনে রাখলাম, 5 মিনিটের মধ্যে ঠান্ডা পানি একদম গরম হয়ে গেল। এটা আপনার রুমের হতো? জি। আমার রুমে একদম অস্থির অস্থির লাগতো, একদম মনে হতো কিছু মুভ করতেছে অনেক তাড়াতাড়ি। আমি একদিন ওয়েবক্যামে আমার একটা ফ্রেন্ডের সাথে চ্যাট করতেছিলাম, আমার ফ্রেন্ডও সেম থিং দেখলো। আচ্ছা, ও পাশ থেকে উনি ঠিক আপনি যা দেখছেন তাই দেখলো? হ্যাঁ, যে আমার রুমের মধ্যে হঠাৎ করে কেউ মুভ করতেছে অনেক ফাস্ট। আমার রুম 12টার পর থেকে আস্তে আস্তে গরম হতে থাকলো। এটা কি এখনো হয়? মানে এখনো যদি বাসায় থাকতে যান? আমার হাজবেন্ড একদিন আমার রুমে ছিল, ও একদম ঘুমালে আর কিছু টের পায় না। বাট আমি একদিন রুম থেকে উঠে গেছি, এসে দেখে ওর সাথে সাথে উঠে পড়ছে, আমি যার সাথে সাথে আর কি ঘুম থেকে উঠে পড়ছে। আমি অনেক শক হয়ে যায়, ওকে জিজ্ঞেস করে কি হয়েছে, ও বললো যে ও কিছু একটা দেখছে আমার রুমে। কি দেখেছিলেন আপনি? যে আমি মেনলি শুয়েছিলাম রুমে, যেমন ও বললো ঘুমাইলে কেউ না থাকলেও আমাকে কেউ টেনেও তুলতে পারে না। বাট হঠাৎ ও চলে যাওয়ার 2 মিনিট পরেই আমার ঘুম ভেঙে গেছে। আমি উঠে দেখি ওর রুমে ও নাই। অনেকক্ষণ মানে রুমটা কেমন লাগতেছে, মানে অস্থির অস্থির লাগছে, রুমের মধ্যে গরম লাগতেছে একদম, মানে জানলার পাশে। হঠাৎ আমি ওর বাথরুম থেকে বেরোইতে একটা ড্রেসিং রুম মতন আছে যেখানে আয়না টানা লাগানো, ওটা একটা মানে চাপা ইয়ের মতো, ঘাটতে একটু ডিস্টেন্স। আমি তাকাই দেখতেছি, মনে হচ্ছে আমাকে কেউ ওখানে বসে আমার দিকে ফলো করেছে, মানে তাকায় আছে, আপনাকে দেখছে। আমি তাড়াতাড়ি নার্ভাসে মানে বের হয়ে রুম থেকে চলে যাই, ওকে ডেকে নিয়ে আসি। ওই রুম সারা রাত ঘুমাইতে পারি নাই। দেন আপনার সকালবেলা উঠে আমি শুনছি, এটা জানি না, মুরব্বীরা বলে কি যেখানে খারাপ কিছু থাকে ওখানে কিন্তু কালো কাক থাকে, যে বড়। আচ্ছা আচ্ছা, ডার্ক কাক। আমি যা দেখি ওর বারান্দায় একটা ডার্ক কাক বসে আছে। আচ্ছা। এরপরে ওর সাথে থাকা অবস্থায় এরকমও হয় কি, আগেও আমাকে কমপ্লেন করতো যখন ফোনে কথা বলতাম কি ওর নাকি ঘুমায় থাকলে কি গা কাটে, খামচি দেয়। আচ্ছা, এটা কি পরে আবার পেতেন আপনি, মানে সকালবেলা উঠে? আমি এরকম একদিন টেস্ট করার জন্য যে আমি নিজেই করেন কিনা, হ্যাঁ, আমি এরকম একদিন সারা রাত জেগেছিলাম, পরে দেখি কি হঠাৎ করে আমি খেয়াল করে দেখালাম আমার হাত কাটা, পা কাটা। এবং আপনি একদম মানে সজাগ ছিলেন এবং আপনি জানেন যে আপনি নিজে করেন? হ্যাঁ, আমি নিজে করিনি। ইভেন ও যখন বলতো তখন আমি বিশ্বাস করতাম না, বাট ওর সাথে থাকার পর থেকে এটা ইদানিং আমার সাথেও হয়। যেমন আমি রাত্রে ঘুমাই থাকি, আমার কিন্তু নখ আমি কামড়াই, তো আমার নখ থাকে না কখনোই, তো চুল কাটলেও কোনো দাগ পড়ার কোনো চান্স না, একদমই না। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি সবসময় বেশিরভাগ টাইম আমার গা কাটে, নখের দাগ 2-3টা থাকে। ইভেন গতকালকে ঘুম থেকে উঠছে, তখনও আমি এতদিন খুলনায় ছিলাম, কিছু হয় নাই। আমি খুলনা থেকে আসছি আপনার পরশুদিন, এসে ঘুমেছি, কালকে সকালবেলা উঠে দেখি আমার সেই কাটার দাগ আছে, আবার আসছে ফিরে। মানে তারপরে আপনাদের দুজনের সাথে। আচ্ছা, আপনার বাসায় তো হয়, আপনি যখন নতুন বাসায় গেলেন আপনার হাজবেন্ডের সাথে থাকতে, আই মিন উত্তরার বাসায়, সেইখানে গিয়ে কোনো প্রবলেম হচ্ছিল? হ্যাঁ, আমি ঈদের আগে কয়েকদিন আগে গেলাম বাসায়, আমি হঠাৎ মানে ও সাদমান মানে আমার হাজবেন্ড ঘুমাই পড়ছিল, তো
তখন আমি জেগেছিলাম, হঠাৎ করে সাউন্ড শুনতে পারলাম দরজার বাইরে আর কি। কেউ নাই বাসায়, 2টা সার্ভেন্ট ছাড়া। 2টা সার্ভেন্ট সে সময় ঘুমাইছিল, এন্ড এরকম সাউন্ড হওয়ার কথা না। তারপরে আমি ডেকে তুললাম ওকে তাড়াতাড়ি। পরে ও জাস্ট আমার ভয়টা কমানোর জন্য বললো যে না কিছু না, বাট সকালে উঠে পরে বললো যে না এরকম আমিও শুনছিলাম সাউন্ড। আবার তারপরে এসির মধ্যে কে জানি ধাক্কা দেয়, তারপরে গ্রিল কাটার আওয়াজ পাই। মেনলি এটা হয় উত্তরায়, আমরা শিফট করছি এখন ডিওএইচএস এ, আর আম্মুরা ছিল উত্তরায়, তারা এখন ডিওএইচএস এ শিফট করছে। বাট উত্তরায় আমার মানে আম্মু থাকে আর আমরা থাকি মাঝে মাঝে, যে মানে মেনলি কাহিনীগুলো কিন্তু উত্তরার বাসায় হয় এবং ডিওএইচএস অতটা ঝামেলা হয় না, ওদের বাসা যেটা ওরা আম্মুর বাসা। এখন পরে এই 1 বছর রিসেন্টলি থাকে লেকের পাশে, ওইটা একটু ঝামেলা হয়। বাট এখন আমরা নতুন যে বাসায় আছি এখানে কোনো প্রবলেম নাই, এখানে কোনো উত্তরের বাসায় যাওয়ার সাথে সাথে এই কাহিনীগুলো শুরু হয়। অলরাইট, ওকে, আমরা বেশ কিছু ঘটনা শুনলাম। আমি এখানে আরো একবার বলতে চাই যে যারা এখানে কষ্ট করে আসেন এবং যারা ইমেল পাঠান তাদের জন্যই ভূত এফএমটা অনেক বেশি আপনাদের কাছে, আমরা মানে অনেক নতুন নতুন ঘটনা আপনাদের কাছে নিয়ে আসতে পারি। সো যারা ইমেল পাঠান তাদের ইমেল আমাদের খুবই দরকার, এবং আপনাদের ঘটনা, সেরা ঘটনাগুলো আমাদের কাছে লিখে পাঠান bhootfm@radio50.fm এই অ্যাড্রেসে। অবশ্যই নাম, ঠিকানা এবং আপনার ফোন নাম্বার সহ। আর যারা ইমেল করতে, যারা এই মুহূর্তে আমাদের সাথে এসএমএস করে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান বা আপনার এসএমএস করতে চান, তারা এসএমএস করতে পারেন। আপনার এয়ারটেল নাম্বার থেকে লিখে ফেলুন শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু এসএমএস চলে এসছে, এবং আমাকে এসএমএস করেছেন রাফি রাজশাহী থেকে। তিনি লিখেছেন যে তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন, থ্যাংক ইউ। জাস্টিন ময়মনসিং থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে আমার এসএমএসটা পড়বেন, কিন্তু আমি পড়ে ফেললাম। জীবন আমাকে ময়মনসিং থেকে এসএমএস করেছেন। এছাড়া আমাকে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এসএমএস করেছেন, এবং আপনি কিন্তু এয়ারটেল নাম্বার থেকে এবং অন্য যে কোনো নাম্বার থেকে আমাকে এসএমএস করে আপনার ঘটনাগুলো আমাকে জানাতে পারেন, বা আপনি আমাকে এসএমএস করছেন এই নাম্বারে করতে পারেন। এছাড়া আপনি ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসটি আমি বারবার করে এই জন্যই বলছি যে ইমেল আসা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ঘটনাগুলো পাওয়া বন্ধ হয়ে যাবে। সো ইমেলটা অবশ্যই করতে হবে। অনেক রাজশাহী থেকে এসএমএস করেছেন, আজকে তার বার্থডে, এবং আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শাহরিয়ার আমাকে এসএমএস করেছেন, কয়েকটা এক্সপিরিয়েন্স আছে, বাট সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স হচ্ছে আমার পরিবারের। আপনি আপনার ঘটনাগুলো আপনার পরিবারের পক্ষ থেকে কিন্তু আমাদের সাথে এসে শেয়ার করতে পারেন। শ্রাবণ আমাকে এসএমএস করেছেন আমাকে রিম্পা, এছাড়াও এসএমএস করেছেন রাজু, নাহিদ সহ আরো অনেকে। নওশিন আমাকে এসএমএস করেছেন ময়মনসিং থেকে, এবং আজকে আমাকে এসএমএস আজকের ভূত এফএম তার ভালো লাগছে। সাব্বির এবং সুইটি গুলশান থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে তিনি হরর মুভি ছাড়া কোনো মুভি দেখেন না। আচ্ছা, আমি হরর মুভি আমি বেশি দেখি, অন্য মুভিও দেখি। শাহাব আমাকে এসএমএস করেছেন, এছাড়াও সুমন এসএমএস করেছেন, এছাড়া আমাকে অদিতি চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, রোজা আমাকে এসএমএস করেছেন, নিকিদা এবং শুভ্র পটুয়াখালী থেকে, আমাকে রংপুর বয় এসএমএস করেছেন, সীমা আমাকে এসএমএস করেছেন শাহেদ পারভেজ কুষ্টিয়া থেকে, শুভ্র আমাকে এসএমএস করেছেন, তন্ময় এসএমএস করেছেন পটুয়াখালী থেকে, এছাড়াও আরো একজন তন্ময় ময়মনসিং থেকে এসএমএস করেছেন, আমাকে এসএমএস করেছেন সুজন, শামীম ময়মনসিং থেকে এসএমএস করেছেন, আমাকে জিন্দাভূত বক্সি বাজার থেকে এসএমএস করেছেন, মাহিন ময়মনসিং থেকে এসএমএস করেছেন, ব্রোকেন অ্যাঞ্জেল আমাকে এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন উৎস ভয় লাগছে ময়মনসিং থেকে লিখেছেন তিনি, রাজীব ধর আমাকে এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, আমাকে স্বপ্নীল এসএমএস করেছেন ময়মনসিং থেকে, প্রণয় যাত্রাবাড়ি থেকে এসএমএস করেছেন, ফারহিন ধানমন্ডি থেকে এসএমএস করেছেন। নেক্সট এক্সপেরিয়েন্সে যাবো, তার আগে ছোট্ট একটা ব্রেক, ফিরে আসছি একটু পরে, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। এই দুটি হৃদয় কাছে আসা নতুন করে ফিরে পেতে কার না ভালো লাগে। বন্ধ থাকা এয়ারটেল সিমে প্রতিবার 20 টাকা রিচার্জে সর্বমোট 600 টাকা বোনাস। পল্টু, টেবিলে জগ দুটো ভরেছে?
ফ্রিজের পানির বোতলগুলো? হ্যাঁ বাবা, সব ভরা। হ্যাঁ, সব করে বালতি ভরে রেখেছিস তো? আরে হ্যাঁ, শোন, এবার ট্যাপে পানি আছে কিনা দেখ, আর রিজার্ভ ট্যাঙ্কিটাও একবার চেক করিস। বাবা, সবই ভরা আছে। যাক, এবার রুচি ঝাল চানাচুরের প্যাকটা খুলে নিয়ে আয়। খাওয়ার আগে প্রস্তুতি নিন রুচি ঝাল চানাচুর, ঝালেই জাদু। একটি স্কয়ার পণ্য। স্মার্ট অ্যাকাউন্টেন্ট হতে চান? পিপিআই এর এসএসসিএ প্লাস প্রোগ্রামে অংশ নিন। এখানে সিএটি, এফআইএ এবং এসএসসিএ শিক্ষা দেওয়া হয়। পারদানা প্রফেশনাল ইনস্টিটিউট 01841774774। PPI, leading you to success. FM, haunted by Airtel. শুনছেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর চলছে একটা পার্টি এক্সপিরিয়েন্স আমরা শুনছি আপনাদের কাছ থেকে, আর সেই সাথে পাচ্ছি আপনাদের এসএমএস। আপনি তো এসএমএস করতেই পারেন আপনার এয়ারটেল নাম্বার থেকে, এছাড়া অন্য যে কোনো নাম্বার থেকে। শাউট লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে, আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বার। আপনার জন্য একটা খুব ভালো খবর রয়েছে, সেই খবরটা আমি একদম শেষে জানিয়ে দেবো। যারা ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল মিস করেন তাদেরকে কি করতে হবে সেটা আমি শেষে জানিয়ে দেবো একদম। উর্মি আমাকে এসএমএস করেছেন শাকিল, এসএমএস করেছেন হামিম, রিঙ্কি, ডিজে ভূত, হাবিব, রাজশাহী থেকে গালিব সরকার, তামিদ, মুগ্ধ, জয় এবং জয় মিরাজ সহ আরো অনেকে। বলবো যারা আমাকে বড় ঘটনা পাঠাতে চান বা স্টোরি শেয়ার করতে চান, বড় বড় ঘটনা যারা স্টুডিওতে এসে শেয়ার করতে চান, তারা আমাকে ইমেল করুন, লিখে ফেলুন bhuthfm@radiofurti.fm এই অ্যাড্রেসটি অবশ্যই এবং নাম, ঠিকানা এবং ফোন নাম্বার লিখতে অবশ্যই ভুলবেন না গল্পের শেষে। আমরা চলে যাব নেক্সট ঘটনায়। আমাদের সাথে আরো একজন আছেন গেস্ট এই মুহূর্তে। আপনার নামটা বলবেন একটু, কোথা থেকে এসেছেন? জি, আমার নাম তাহসিন, আমি 100 থেকে এসেছি আর কি। আমি ইউএতে পড়ছি, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার। ওকে, সো আপনি এবং আপনার কাজিন, রাইট? দুজন মিলে এসেছেন? ফ্রেন্ড। আচ্ছা, আপনাদের দুজনের একসাথে একটা ঘটনা আছে, আমরা শুনি একটু ছোট করে। অ্যাকচুয়ালি আমি আগে ড্রিমটা দেখি, ও বগুড়া ছিল, তো আমি ঢাকায় ছিলাম। তো আমি একদিন ড্রিম দেখি যে আমরা তো অনেক ক্লোজ ফ্রেন্ড, তো আমাদের অনেক কিছু মিলে যায়। তো আমি ড্রিম দেখতেছি একটা রাত্রে যে ও আর আমি স্ট্রিটে হাঁটতেছি, তো কতগুলো কুকুর কোথা থেকে এসে আমাদের চারপাশে আর কি জড়ো হয়ে গেল। তো কুকুরগুলো ঘেউ ঘেউ করতেছিল, এটাই আর কি, এটা ড্রিম ছিল। তো তারপরে ঘটনাটা করেছে ওর সাথে। আচ্ছা, শুনে ফেলি। আমি আমার নানি বাড়ি ছিলাম বগুড়া জলেশ্বরী তলা। তো নানি বাড়ি ওই দিন কেউ ছিল না আর কি, জাস্ট আমি আর আমার নানি ছিলাম। তো রাত্রে ঢাকায় থাকলে তো আসলে রেডিও ফুর্তি শোনা হয় আর কি, ভূত এফএম শোনা হয়। তো কিন্তু বগুড়ায় কোনো রেডিও নেই আর কি, এই জন্য রাত্রেবেলা আমার ঘুম আসছিল না আর কি। তো সেই সময় আর কি, হ্যাঁ সেই সময় ওই দিন রাত্রে। তো এটা 2 বছর আগেকার কাহিনী। সেটাই, এখন আমরা সমস্ত বাংলাদেশে আছি, এই জন্য বললাম আর কি। তারপরে তো ওই দিন রাত্রে তো আমার একটা ব্যাড হ্যাবিট আছে যে আমি তখন ছিল আর কি, আমি স্মোকিং করতাম। ইট ইজ সো অনেক ব্যাড হ্যাবিট এটা। তারপর আমি এখন আর করি না আর কি। প্রমিস করে ছেড়ে দিয়েছেন কারো কাছে? না, ওই দিন যে আমার সাথে যা হয়েছে আর কি, এরপর থেকে আর করি না। আচ্ছা, ওকে, ফাইন। তো আমি বাইরে বের হয়েছি আর কি, যে রাত 2টা বাজে বের হয়েছি, যে কোনো দোকান পাই নাকি, তো স্মোকিং আর কি, সিগারেটের জন্য। তো হ্যাঁ বের হয়েছি। তো যেতে যেতে আমি দোকানের দিকে আগাচ্ছি আর কি, যে একটা লাইট দেখা যাচ্ছে দোকানে, তো আমি যাচ্ছি আর কি দোকানের দিকে। তো অনেক একটু পর যাওয়ার পর দেখলাম যে দোকানটা নেই, লাইটও নেই। তো আমি ব্যাক করি, তো ব্যাক করতে যেয়ে দেখি যে আমি যে রাস্তা দিয়ে আগাচ্ছি আর কি, রাস্তাটা আসলে নেই। যেমন আমি ডানে গেলাম, পিছনে ফিরে তাকালাম যে সোজা যাচ্ছে রোডটা, আমি রাস্তা একদম হারাই ফেলছি। যে আমি দেখলাম যে একদম হারাই ফেলছে রাস্তা, কোনো সব চেনা নেই আমার কাছে একদম। তো হঠাৎ করে দেখলাম যে পিছনে কে জানি আমার কিছু একটা শব্দ পাচ্ছি। তো পিছনে তাকালাম, দেখলাম অনেকগুলা কুকুর আর কি আমার
5-6 হাত দূরে অনেকগুলা কুকুর একসাথে এক লাইনে দাঁড়িয়ে আছে। তো আমি তো খুব ভয় পেয়ে গেলাম। তো মোবাইলটা করলাম, মোবাইল কল দেওয়ার চেষ্টা করছি, কোনো নেটওয়ার্ক নেই। তো তারপরে আমি একদম ভয়, মানে আবার পিছনে আমি ফিরে যাচ্ছি, তো পিছনে আমি হাঁটছি, তারপরে দেখি যে কুকুরগুলো, আবার পিছনে ফিরে দেখি যে কুকুরগুলো ঠিক ওই ডিস্টেন্সে আছে আমার। তো আমি তো এখন একদম ভয়, মানে আমি কি করবো আমি কিছু বুঝছি না, যে আমি যে স্বপ্ন দেখছি নাকি এটা আমি বুঝতে পারছি না। তো এখন যা হবে হবে, আমি কুকুরের দিকে আমি আগে যাচ্ছি, যা হবে হবে। আপনার বাসায় এবং আপনি ওইদিকে দৌড়াতে শুরু করলেন? হ্যাঁ, দৌড়াতে শুরু করলাম। তারপরে দেখলাম কুকুরগুলো না একদম চলে গেল, মানে দূর থেকে, মানে আমি দাঁড়ায় আছি একসাথে, মানে আস্তে আস্তে একদম সরে যাচ্ছে, মানে দূরে যাচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি তাকায় আছি ওদিকে, তারপরে কুকুরগুলো একদম নেই। তারপরে আমি তো খুব ভয় পেয়ে গেলাম, মানে আমি এখন কি করব। তারপরে আমি হাঁটাহাঁটি শুরু করছি, এমন সময় হঠাৎ করে একটা রেড লাইট দেখলাম। তারপরে দেখলাম যে অনেকগুলো লাইট জ্বলে উঠলো একসাথে। তারপরে দেখলাম যে এটা তো আমার বাসার কাছে, এই জায়গাটা তো মনে হচ্ছে বাসার কাছে। তারপর পিছনে ফিরে দেখি যে গেট, এবং সেই আপনি তারপরে বাসায় পৌঁছে গেলেন। কিন্তু সেই ঘটনাটা আপনার এখনো মনে পড়ে যে অনেকগুলো কুকুরের সামনে? আমার ওই ঘটনার পর তো আমি বলে 18 ঘন্টা ঘুমিয়েছি, মানে বাসায় ফিরে যাওয়ার পর আমি ওখানে চিল্লাচিল্লি করছি। তো এখন আমার এত ভয় লাগে, মানে আমি এখনো আজকে আমি বলছি ফার্স্ট এই কাহিনীটা আমার ফ্রেন্ডকে বলার পর এখন আমি বলছি। তো আমি এখন লাইট জ্বালিয়ে ঘুমাতে পারি না, লাইট না জ্বালিয়ে ঘুমাতে পারে না। সেটাই, মানে ঘটনাটা শুনতে হয়তো অতটা কেমন লাগবে আমি জানি না, যে যিনি এটা আপনি বুঝতে পেরেছেন আসলে যে এতগুলো মানে অস্বাভাবিক ছিল ঘটনাটা যথেষ্ট। আমাকে সালমান SMS করেছেন ফ্রম সিলেট থেকে যে আজকের এক্সপেরিয়েন্স গুলো তার অনেক অদ্ভুত লাগছে। আর আমাকে লিখেছেন আমরা ভূত FM শুনছি, ভীষণ 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 ভালো লাগছে। এছাড়াও আমাকে ভূত সম্রাট SMS করেছেন। এছাড়াও আরিফ SMS করেছেন, ভূত সম্রাট SMS করেছেন মজার একটা SMS যে ম্যাচের কাঠি মিস হবে তো ভূত FM মিস হবে না, বা সেরকম কোন ধরনের ঘটনা যদি আপনি ফেস করেন তখন ভূত FM যাতে বেশি হেল্প করতে পারে একটা ম্যাচের কাঠি। সুতরাং প্র্যাকটিস চালিয়ে যান। আরিফ আমাকে লিখেছেন নরসিংদী থেকে। এছাড়াও আমাকে SMS করেছেন মুস্তাফা মাসুম, পাপ্পু আমাকে SMS করেছেন ময়মনসিংহ থেকে, সাজু আমাকে SMS করেছেন। এছাড়াও SMS করেছেন তারেক এবং অজিত, মাহফুজ চট্টগ্রাম থেকে SMS করেছেন, ইভা ইরিন SMS করেছেন রাজশাহী থেকে, মিতু, রিপা, তুরিন আমাকে SMS করেছেন। এছাড়াও আরো অনেকগুলো SMS আমি দেখতে পাচ্ছি, সেই SMS এর পরে যাব, তবে তার আগে আরো একটা ছোট্ট ঘটনা শুনে আসি। আচ্ছা, আপনার কাছ থেকে আপনার নামটা একবার বলবেন? নাম জেরিন, আর আমি এই ঘটনাটা বলবো আমার খালার বাসার ব্যাপারে। আমার খালার বাসা হলো গুলশান 2 এন্ড বাসার দোতলা বাড়ি, এন্ড সামনে পিছনে জায়গা আছে। সো রাত্রেবেলা সবাই আর কি দেখতো যে একটা আম গাছ ছিল, এন্ড আম গাছের ডাল দেবে আসতেছে। কেউ বসলে যেরকম হয়, মানে নর্মাল কোন হিউম্যান বিং ওটার মধ্যে বসলে এরকম হওয়া কথা না, বাট এরকম হতো, ডালটা ডেবে আসতো, ডেইলি রাতে এরকম হতো। এন্ড তারপরে হঠাৎ করে একদিন স্টপ হয়ে যায় এটা। এন্ড একদিন রাত্রে আমার কাজিন রুম থেকে বের হলো, রুম থেকে বের হয়ে দেখে একদম সেম তার ফেস তার সামনে একদম দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি করে রুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল, তারপরে দোয়া কালাম পড়তে থাকলো, তারপরে ধীরে ধীরে জিনিসটা সলভ হয়ে গেল। এটা ছিল ঘটনা। সো আপনাদের এই যে আপনাদেরকে এখন মানে একদম শেষ যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে এই যে আপনাদের দুজনের সাথে অনেক উইয়ার্ড ঘটনা ঘটেছে আপনাদের ফ্যামিলির সাথেও, আমি চাইবো, আমি আপনাকে বলছিলাম একটু আগেও যে আমি আন্টির সাথে কথা বলতে চাই, আই মিন আপনার মা যিনি, তার সাথে আমরা কথা বলতে চাই। তো এইটার জন্য আপনারা কোনোদিন কারো কাছে যান নাই, বা এই সমস্যাগুলো সমাধান হোক এটা চান নাই কখনো? আমরা সমস্যা সমাধান না, কেমন আমরা কাজের কারণে বাসায় বাইরে বেশি থাকি, সেই জন্য আমার কারোর কাছে যাওয়া হয় নাই। আর আম্মুর আছে কিছু হুজুর যাদের কাছ থেকে আম্মু যাদের সাথে এগুলো শেয়ার করে কিছু দোয়া কালাম নিয়ে আসছে, ঘরের মধ্যে রাখছে। ওটা কি আম্মুর কাছে একটা তাবিজ থাকে, তো ওটা যতদিন থাকে ততদিন আম্মুর কোনো সমস্যা হয় না, বাট যখনই ওটা কোনো খুলে ফেলে একটা কারণে ওটা কাজ বন্ধ হয়ে যায়, তখন থেকে আম্মু কমপ্লেন গুলো দেয়, এছাড়া আর কিছু হয় না। ওকে, থ্যাংক ইউ। আমরা চলে যাব ছোট্ট একটা ব্রেকে, ফিরে আসবো আরো ঘটনা নিয়ে। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছে একটু পরে। আমার কালেকশনে 200 কয়েন আছে, আর আমার আছে 1200 স্ট্যাম্প, সব বিদেশি। আমার খুব ভালো 2জন বন্ধু আছে। মাত্র 2জন? আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে 4000 বন্ধু। मेरे पास माल
আমার সিডি আছে প্রায় 400। টিনটিন ফুল কালেকশন, লেটেস্ট সফটওয়্যার। আমার কিছুই নাই। নিষ্ঠুর এই পৃথিবীতে যার কিছুই নাই তারও আছে এয়ারটেল অফার। আমার এয়ারটেল আমার অফার। এয়ারটেল প্রিপেড থেকে *222# ডায়াল করে জেনে নিন আপনার অফার। কিছু না কিছু অপেক্ষা করছে সবার জন্য। তুই এখানে? এখানে মিউজিক টিচার, জাস্ট মিউজিক টিচার। তুই আমাদের স্কুলে বেস্ট পিয়ানো বাজাতি, আর আমরা ধরেই নিয়েছিলাম তুই মিউজিক করে দেশ কাঁপিয়ে দিবি। আমাদের কত ড্রিম ছিল তোকে নিয়ে। মানে দেখ, মিউজিক নিয়ে কাজ করার তেমন প্ল্যাটফর্ম কই, আর তেমন চান্সও তো। হতাশা ছেড়ে ফেলো। Get back to your passion. Your time has come. দিন দিন কম্পিটিশন বাড়ছে। টেস্ট পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষার জন্য কি যে করি। ও এই কথা, পাঞ্জেরি এসএসসি টেস্ট পেপারস আছে না, কমপ্লিট এক্সাম প্রিপারেশনের জন্য এবার পাঞ্জেরি টেস্ট পেপারস দিচ্ছে অপরন্ত সুবিধা। কি কি থাকছে? পরীক্ষার নিয়মিত সব আয়োজনের পাশাপাশি 2012 সালের পরীক্ষার্থীদের জন্য থাকছে এক্সক্লুসিভ সাজেশন ও বিষয়ভিত্তিক সুপার টিপস। অতিরিক্ত অনুশীলনের জন্য থাকছে ইন্টারনেট লিংক, ফ্রি অনলাইন এক্সাম ও ফ্রি সিডি। একসাথে এত কিছু? আরো আছে অনুশীলনের সুবিধার্থে পাঞ্জেরি টেস্ট পেপারস 4 খণ্ডে প্রকাশিত, যা পাওয়া যাচ্ছে আকর্ষণীয় একটি বক্সে। তাহলে তো পাঞ্জেরি সেরা, কারণ একমাত্র পাঞ্জেরি আমার প্রকৃত প্রয়োজন বোঝে। এসএসসি পরীক্ষার ভয় সেরা টেস্ট পেপারস দিয়ে করা যায়। 88.0 FM. একটা বেজে 30 মিনিট আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনার এয়ারটেল নাম্বার থেকে আমাকে এসএমএস করতে পারেন এবং অন্য যে কোনো নাম্বার থেকে আমাকে এসএমএস করতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যেমন শাকিল আমাকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আপনাদের প্রোগ্রামটা সুন্দর, সত্যি সুন্দর, থ্যাংক ইউ। আমাকে জুবাইর এসএমএস করেছেন যে ময়মনসিং থেকে অনেক দিন পরে ভূত এফএম শুনছেন তিনি। এছাড়াও আমাদের সাথে এই মুহূর্তে আছেন মিষ্টি এবং হৃদয়, আপনাদেরকে অনেক থ্যাঙ্কস আমাদের সঙ্গে থাকার জন্য। সামিহা আমাদের সঙ্গে আছেন, আপনাকে অনেক থ্যাঙ্কস আমাদের সঙ্গে থাকার জন্য। মামুন আমাকে এসএমএস করেছেন, একটা প্রশ্ন করেছেন যে একটু আগে যিনি ঘটনাগুলো বললেন জেরিন, তিনি বলেছেন যে জেরিনের কোন রিলেটিভ রাজশাহীতে আছে কিনা, এটা আমি ঠিক শিওর না, আমি আপনাকে শিওর করতে পারতাম আর একটু আগে হলেই। আচ্ছা, এবং তিনি বলেছেন এটা কি সেই জেরিন, প্লিজ টেল মি। ঘটনাগুলো খুব ভালো, থ্যাংক ইউ। জান্নাত আমাকে লিখেছেন যে ভূত এফএম তিনি অনেক পছন্দ করেন, বরগুনা থেকে এসএমএস করেছেন। আমাকে পিয়াল পটুয়াখালী থেকে এসএমএস করেছেন যে আই লাভ ভূত এফএম, তুমি এসএমএস না পড়লে খবর আছে, এরকম আর কি। রিয়ান আমাকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আই হ্যাড এ হরিবল এক্সপেরিয়েন্স এবং তিনি সেটা শেয়ার করতে চান। আমি বলবো যে ভূত এফএম @radiofutti.fm, এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি লিখে পাঠান। আমি স্পেলিং বলে দিচ্ছি যারা মিস করেছেন এর আগে, BHTTFM@radiofutti.fm, এখানে আপনার ইমেলগুলো পাঠাতে হবে আমাকে। এছাড়াও এসএমএস করেছেন ডায়মন্ড গ্যান্ডেরিয়া থেকে এবং তিনি বলেছেন অনেক এসএমএস করেছি কিন্তু কোনো সাড়া পাইনি। আমি যদিও আপনার দুটো এসএমএস পেয়েছি। আমরা মানে এটা সেকেন্ড এসএমএস, প্রথম এসএমএসটা আমি মিস করেছিলাম। এশা, পিঙ্কি এবং তানভীর, তারা তিনজন কাজিন এবং তারা সবাই মিলে ভূত এফএম শুনছেন, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও আমাকে লিখেছেন যে আমরা দুই বন্ধু নাহিদ এবং নয়ন সাতক্ষীরা থেকে শুনছি, থ্যাংক ইউ এত দূর থেকে আমাদের সঙ্গে থাকার জন্য। এবার আমরা সরাসরি ঘটনায় চলে যাব এবং আমরা এখন কোন ঘটনায় যাব, কার কাছে যাব আমরা, কে? আচ্ছা, ওকে, আচ্ছা আপনি কি শুরু করতে চান? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ঘটনা শুনি, ছোট্ট একটা ঘটনা দিয়ে আমরা শুরু করি। সো আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন আরেকবার বলবেন। হ্যালো লিসনার্স, once again back সানজির। ঈদের দিন গরুরহাট থেকে ডিরেক্ট এসেছিলাম, ঈদের আগে from AIUP. Yes. ওকে, আজকে আমি আমার পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করবো না, আমি একজনের কাছে শোনা ঘটনা, আমাদের স্যার এআইবির স্যার ব্যারিস্টার শাহরিয়ার স্যার, ওনার কাছ থেকে শোনা যে ঘটনাটা ওইটা আমি শেয়ার করতে যাচ্ছি। যদি রাসেল ভাই পারমিশন দেন আমি স্যারের ব্যাপারে কিছু বলতে চাই ছোট্ট করে, যেহেতু সময় একেবারে কম। স্যার হচ্ছেন এমন একজন মানুষ যে হি ইজ এ ফ্রেন্ড, মানে বলা যায় টিচাররা যে ফ্রেন্ড হয় এটা আমরা প্রথম মানে এআইবিতে এসে ফিল করছি যে এরকম একজন মানুষ আছে। ওকে, লেটস গেট ব্যাক টু দ্য স্টোরি। যেটা হয় এটা মিরপুরের একটা ঘটনা, ওনার এক ছাত্র জুয়েল, তার কাছ থেকে শোনা ঘটনাটা। ঘটনাটা এরকম ছিল যে জুয়েলরা তখন স্যার যেভাবে বললেন যে ওরা তখন 5-6 এর স্টুডেন্ট, ছোট বাচ্চা, যাই হোক। তা এরকম হয় যে ওদের পাশে বাসায় একটা মেয়ে থাকতো, নামটা আমি
উল্লেখ করতে যাচ্ছি না। তো মেয়েটা একটা ছেলের সাথে রিলেশনশিপের মধ্যে জড়িত হয়। সো পরবর্তী দেখা যায় যে একটা সময় এসে জুয়েলের মার সাথে সেই মেয়ে সবকিছু শেয়ার করতো, ইভেন তার মার সাথেও যেটা শেয়ার করতো না সেটা জুয়েলের মার সাথে শেয়ার করতো। তো জুয়েলের মা সবকিছুই জানতেন। পরবর্তীতে একটা সময় দেখা যায় এলাকায় জানাজানি হয়ে যায়। এটা আমি বলতেছি প্রায় 15-20 বছর আগের ঘটনা। তো এলাকায় জানাজানি হয়ে যায়। ঘটনা দেখা যায় যে পরে এলাকার মুরব্বীরা বলেন তার ভাইরে, মেয়ের ভাইকে বলেন যে তুমি এটার একটা ব্যবস্থা করো। মেয়ের ভাই যখন জানলো যে এই ঘটনা, তখন মেয়েকে অ্যাজ ইউজুয়াল ভাইরা যা করে রাগারাগি করলো, বা মেয়ের মানে শুনছি যে মেয়েকে মারধর করছে অনেক। একটা পর্যায়ে এসে মেয়ে খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং মেয়েটা সুইসাইড করে। ওকে, এখন সুইসাইডের কেস যা হয় যে সাধারণত দেখা যায় যারা লাশ কাটে তারা সহজে ছাড়তে চায় না, এবং এটাকে খারাপ লাশ হিসাবে ধরা হয়, মানে আমি যতটুকু জানি। তো দেখা যায় যে স্যার বললেন যে ওই লাশ যখন ওই এরিয়া দিয়ে যাচ্ছিল জানাজার জন্য নিয়ে, প্রথমত জানাজা তো ঠিক মতো কেউ করাইতেই চান নাই, এবং কবর দাফন যখন করতে গেছেন, আমাদের ওখানে যে মানে কবরস্থান ছিল সেই কবরস্থানে কোনোভাবেই তার দাফন করতে দেওয়া হয়নি। তো পরবর্তীতে কোন অন্য দূরে একটা কবরস্থানে কোনোভাবে একটা ব্যবস্থা করে তার দাফন কার্য ওখানে সম্পন্ন করা হয়। কিন্তু যখন স্যার বললেন যে লাশটা যখন এলাকা দিয়ে যাচ্ছিল, তখন এত পরিমাণ গন্ধ সে লাশ ছড়াইছে যে কেউ টিকে থাকতে পারছিল না আশেপাশে। খুব কম মানুষজন, তারই রিলেটিভ, ওই মেয়ের রিলেটিভরা যারা ছিল। তো যাই হোক, দাফন কার্য শেষ হয়। ঘটনাটা শুরু হয় তার কদিন পর থেকে, অ্যারাউন্ড 20 to 15 ডেজ এরপর থেকে এই ঘটনা শুরু হয়। তো হঠাৎ করে জুয়েলের, ওই স্যার বললেন যে জুয়েলের একজন নানি ছিলেন, তো উনি আবার এইসব প্যারানর্মাল জিনিস নিয়ে উনি গবেষণা করতেন। তো উনি একজন কামেল মহিলা বলা যায়। তো উনি হঠাৎ করে একদিন জুয়েলদের বাসায় আসেন, বলেন যে জুয়েলের মাকে ডেকে বলেন যে তোমার ঘর তো খুব ভার লাগতেছে, ঘরের অবস্থা তো ভালো না। তো বললেন যে, তো জুয়েলের মা সাধারণত অবভিয়াসলি ভয় পেয়ে গেছেন, কিন্তু বাচ্চারা সব ছোট ছোট। তো বললেন যে ঘরের অবস্থা ভালো না, তুমি একটু আমার বাসায় এসো। তো জুয়েলের মা গেলেন, বললেন যে তোমার বাড়িতে তো ওই মেয়ে আসে। তো জুয়েলের মা বললেন যে কোন মেয়ে? বলে ওই যে মেয়ে তোমার পাশের বাসায় ছিল, যে সুইসাইড করছিল যে মেয়েটা, ওই মেয়ে তো তোমার বাসায় আসে এবং তোমার ঘরেও আসে, তুমি সেটা জানো? বলে জানো, আমি তো এইসব কিছু জানি না। এখন এটা কি করা যায়? তো বলে যে করা যায় এমন কিছু ব্যবস্থা আমি করে দিচ্ছি, আমি এটা বলতে যাচ্ছি না। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি এটা ব্যবস্থা করে দেন, আমি এখান থেকে কোনো একটা কিছু পাঠাচ্ছি, তুমি ভয় পাও না, আমি একটা কিছু ব্যবস্থা করে দিচ্ছি। তো জুয়েল বললো যে পরের দিনই ওর বাসায় আতরের গন্ধ পাওয়া যায়, এবং জুয়েলের ওই নানি কিছু জিনিস ওর মাকে দিয়ে দিয়েছিলেন। তো বললেন যে এটা বাসার আশেপাশে তুমি ছিটাই দিও। তো যাই হোক, উনি তাই ব্যবস্থাও নেন। পরবর্তীতে দেখা যায় যে সে বলে যে উনি ঘর থেকে মানে রক্ষা পান, কিন্তু পাশে একটা গাছ ছিল, বট গাছ, এখান থেকে প্রায় কান্নার শব্দ পাওয়া যেত, প্রায় মানে রাত হইলে দেখা যেত কান্নার শব্দ পাওয়া যেত। এবং সে ঘরে ঢুকতে পারতো না, কিন্তু দূর থেকে দৃষ্টি করতো, যেটা মানে এখন দেখা যায় যে ঘরে ঢুকতে যদি তারা না পারে, তো দূর থেকে তারা ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তারা ওই সময় কোনো ক্ষতি করতো না। একদিন হয়েছে এরকম, পরবর্তী মানে প্রায় এরকম কয়েকদিন পরে এক লোক রাস্তা দিয়ে এরকম রাতে হেঁটে যাচ্ছিল, তো সে লোক রাস্তায় থুতু ফেলছে। তো এরপরেই সাথে সাথে তারে ওই মেয়ে মানে ওই যেটা ছিল সেটা অ্যাটাক করছে। তো অ্যাজ ইউজুয়াল হুজুরের কাছে যাওয়া হয়েছে, ইমাম সাহেব ডাকলেন। তো বললেন যে তো এক্সরসিজম যারা বলে করা হলো, করার পরে তারপরে জিজ্ঞেস করলো যে ওকে ফাইন, তাহলে তুমি কে? তো বললো যে আমি ওই বাসার মেয়ে। তো বললো যে তুমি ওরা ধরছো কেন? বলে আমার উপর থুতু ফেলাইছে কেন সে? বলে তোমাকে দেখা যায় নাকি যে সে থুতু, সে কিভাবে বুঝবে তুমি এখানে ছিলে? বলে না, সে আমার উপর থুতু ফেলাইছে, আমি তারা ছাড়বো না। বলে যে তুমি কিভাবে ছাড়বা? বলে দেখেন, আমার মাটি আমারে একসেপ্ট করে না। ওনার মুখ থেকে শোনা যে ঘটনা, বললেন যে মাটি একসেপ্ট করতেছে না, এবং আমার কোনো থাকার জায়গা নেই। আমি যতটুকু শুনছি, আমি এইসব জিনিস নিয়ে কিছু কিছু গবেষণা করি, তো দেখে আমি যেটা শুনছি যে এই সুইসাইডাল যে কেস গুলা, এটার আত্মাটা আমি মানে এক হিন্দু ভদ্রলোকের কাছ থেকে শুনছি, উনি পুরোহিত বলা যায়। উনি বললেন যে এই আত্মাটা সহজে মুক্তি পায় না। ইসলামে এটা এইভাবে ডেফিনেশন কিভাবে দেওয়া আছে আই ডোন্ট নো, আমি ওই পর্যন্ত এখনো যাইনি, আমি পড়তেছি, এটা নিয়ে পড়ালেখা করতেছি। তো বললেন যে এটা সহজে মুক্তি পায় না, তো এটা হইতে পারে এই জিনিস। আমি ওর কাছে শোনার পরে এটা নিয়ে ইয়ে করলাম। তারপরে বললেন যে তাহলে তুমি কিভাবে যাবা? তো বলে যে আমি ওরা ছাড়বো না,
আমার আমার বডি দরকার, আমি ওর পাইছি এবং আমি ওর ছেড়ে যাবো না সহজে। তারপর বলে যে উনি আবার জিজ্ঞেস করলেন তুমি ঠিক মতো যাবা না, আমি আমার ব্যবস্থা করবো। বলে আপনি যাই করেন। যাই হোক উনি ব্যবস্থা করলেন, তারপরে এক সময় ছেড়ে গেছে। তো ছেড়ে দেখা যায় ওই গাছের মধ্যে এসে আছে। পরবর্তীতে এরকম অবস্থা হয়েছে যে জুয়েলদের ওই বাড়িটা বিক্রি করে দেওয়া লাগছে। ছিল ঘটনা রাসেল ভাই। এবং এখন পর্যন্ত সেখানে এই ব্যাপারটা আছে। এখন পর্যন্ত আছে নাকি আমি জানি না, ওই বাড়ি ওরা বিক্রি করে চলে এসে পড়ছে। আমরা একটা ঘটনা শুনলাম, আর একটা ঘটনায় যাওয়ার আগে আমরা একটা ছোট্ট ব্রেকে কি যাবো? আমরা ব্রেকে যাওয়ার, আচ্ছা ওকে, ছোট্ট একটা ব্রেকে যাই এবং তারপরে ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমার কালেকশনে 200 কয়েন আছে, আর আমার আছে 1200 স্ট্যাম্প, সব বিদেশি। আমার খুব ভালো দুজন বন্ধু আছে। মাত্র 2 জন? আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে 4000 বন্ধু। আমার সিডি আছে প্রায় 400। টিনটিন ফুল কালেকশন, লেটেস্ট সফটওয়্যার। আমার কিছুই নাই। নিশ্চয়ই পৃথিবীতে যার কিছুই নাই তারও আছে এয়ারটেল অফার। আমার এয়ারটেল আমার অফার। এয়ারটেল প্রিপেড থেকে *222# ডায়াল করে জেনে নিন আপনার অফার। কিছু না কিছু অপেক্ষা করছে সবার জন্য। দিন দিন কম্পিটিশন বাড়ছে। টেস্ট পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষার জন্য কি যে করি। ও এই কথা, পাঞ্জেরি এসএসসি টেস্ট পেপারস আছে না, কমপ্লিট এক্সাম প্রিপারেশনের জন্য এবার পাঞ্জেরি টেস্ট পেপারস দিচ্ছে অপরন্ত সুবিধা। কি কি থাকছে? পরীক্ষার নিয়মিত সব আয়োজনের পাশাপাশি 2012 সালের পরীক্ষার্থীদের জন্য থাকছে এক্সক্লুসিভ সাজেশন ও বিষয়ভিত্তিক সুপার টিপস। অতিরিক্ত অনুশীলনের জন্য থাকছে ইন্টারনেট লিংক, ফ্রি অনলাইন এক্সাম ও ফ্রি সিডি। একসাথে এত কিছু? আরো আছে অনুশীলনের সুবিধার্থে পাঞ্জেরি টেস্ট পেপারস 4 খণ্ডে প্রকাশিত, যা পাওয়া যাচ্ছে আকর্ষণীয় একটি বক্সে। তাহলে তো পাঞ্জেরি সেরা, কারণ একমাত্র পাঞ্জেরি আমার প্রত্যেকটা প্রয়োজন বোঝে। এসএসসি পরীক্ষার ভয় সেরা টেস্ট পেপারস দিয়েই করা যায়। FM haunted by Airtel. শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনি এয়ারটেল নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে আমাকে এসএমএস করতে পারেন। লিখে ফেলুন শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নামে। আমি আবারও আপনার কাছে আসবো। আপনি আবার আপনার নামটা একটু বলতে হবে। Hello listeners, this is Jennifer Hassan once again. যেটা আমি এখন শেয়ার করবো গল্পটা, এটা আমার সাথে ঘটেছিল প্রায় 12 বছর আগে। তখন আমি ক্লাস 6-এ পড়তাম। আমি আগে বলেছি যে আমাদের গ্রাম হচ্ছে ঢাকা জেলার দোহার থানার আউলিয়াবাদ গ্রামে, এবং আমার নানা বাড়ি দাদা বাড়ি পাশাপাশি গ্রামে। তো আমরা প্রায় এরকম, আমার আব্বু বিদেশে থাকতেন, তো আমরা প্রায় প্রতি বছর সে আসতে আমরা বেড়াতে যেতাম, দাদি বাড়ি নানি বাড়ি সবাই মিলে বেড়াতে যেতাম। তো দাদি বাড়ি থেকে নানি বাড়িতে যাওয়ার একটা ওয়ে হচ্ছে যে বোটে বা ট্রলারে যেতে হয়। তো আমরা গিয়েছি, সেখানে টাইমটা ছিল এরকম যে বিকাল, আর ঘন্টাখানেকের মধ্যে সন্ধ্যা হবে। তো আমরা যেহেতু কাজিনরা সবাই ছিলাম এবং ছোট বয়সী, তো আমরা মুরব্বীরা সবাই ঘরে ছিল এবং আমরা বাইরে খেলা করছিলাম। আমাদের ওখানে গ্রামে যেরকম হয় সিচুয়েশনটা, যে ধান ক্ষেত, তারপরে সরিষা ক্ষেত, গাছ গাছালি, একটু পুকুর জঙ্গল টাইপের এরকম। তো সেখানে খেলা করছিলাম। তখন আমরা খেলা করতে করতে সন্ধ্যা হয়ে যায় এবং আমরা বাসে আসি। তো আমার নানি দাদি যারা ছিলেন তারা বলছে যে তোমরা এরকম গ্রামে আসছো, তো ঢাকায় থাকো তো বোঝো না, তোমার চুল খোলা রেখে এরকম ঘোরাফেরা করে না সন্ধ্যা টাইমে। তো আম্মু জিজ্ঞেস করলো যে কোথায় ছিল তখন। তাই বললাম যে আমাদের সামনে যে একটা জঙ্গলের মতো আছে ওখানে আমরা খেলছিলাম। তা আম্মু বললো, মানে কিছু বলতে চাচ্ছিল বা কিছু বললো না। এরপরে আমরা এই যে বাসায় চলে আসলাম আমার দাদি বাড়িতে, এবং আমার দাদি বাড়িতে 2টা ঘর পাশাপাশি, একটা বড় কাঠের দোতলা ঘর আর পাশে আছে আরেকটা ঘর। তো আমি আর আমার ফুপু দোতলা যে ঘরটা কাঠের, ওটা দোতলার রুমে বসে গল্পে বই পড়ছিলাম, মানে জোকসের বই যেটা, এবং রুমে ছিটকিনিটা লাগানো ছিল, দরজা ছিটকিনি। তো হঠাৎ আমরা বলছি এরকম সন্ধ্যা 7:30-8টা হবে এরকম টাইম। পড়তে পড়তে হঠাৎ আমাদের যে ছিটকিনি লাগানো ছিল সেটা হঠাৎ খুলে এবং দরজাটা একদম হা হয়ে খুলে যায়, আমার ঠাস করে একটা বাড়ি খায় দেওয়ালে। এটা হওয়ার পরে আমি আমার ফুপি দুজনই অনেক চমকে যাই, এবং আমি একটু যেহেতু হচ্ছে বড়, আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তুমি বসো, আমি দরজাটা আটকে আসি।
তো এই বলে আমি খাট থেকে জাস্ট উঠে দাঁড়িয়েছি, এই মুহূর্তেই লাইক রুমে যেরকম লাইক উইয়ার্ড যে হরর ফিল্মে যেরকম দেখায় যে লাইট অন অফ হচ্ছে এরকম, যে পিটপিট করছে, আর রুমটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বাট এরকম কোনো বাতাস ছিল না, বা মানে মনে হচ্ছিল যে ঝড় হচ্ছে এরকম, মানে বাতাস বয়ে যাচ্ছে বা ভূমিকম্প হচ্ছে এরকম একটা ফিলিং ছিল। এরকম ফিলিংস এর মধ্যে এবং হঠাৎ আমি শুনতে পেলাম যে দূর থেকে একটা গোঙানির শব্দ, মানে মনে হচ্ছে যে দূরের থেকে কেউ আমার দিকে আসছে বা খুব রাগে এরকম, হ্যাঁ ফোর্স টাইপের। তো এটা আমি মাঝখানে একটা কথা বলিনি যে আমরা যেহেতু ঢাকায় থাকি, আম্মু গ্রামে ইমার্জেন্সি লাইট সাথে করে নিয়ে গিয়েছিল, যেহেতু আম্মু আব্বু ওই সময় বাসায় ছিলেন না, পাশে অন্য বাসায় ছিলেন আমার খালার বাসায়। তো সে যাওয়ার সময় ইমার্জেন্সি লাইটটা টেবিলের উপরে রেখে গিয়েছিলেন। হঠাৎ এই সিচুয়েশনে আমি তো পুরো স্টোনের মতো দাঁড়িয়েছিলাম এবং হঠাৎ আমার চোখ যায় টেবিলের উপরে পড়া ইমার্জেন্সি লাইটের উপর। তখন আমার মনে হলো যে এনিহাও আমার এই ঘর থেকে বেরোতে হবে, আদারওয়াইজ সামথিং উইল হ্যাপেন, মানে আমার আর আমার ফুপুর যে কোনো কিছুটা হবে। আমি এক হাতে আমার ফুপুর হাত ধরি, আরেক হাতে হচ্ছে আমার ইমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে আমি চিৎকার করি। আমার পাশের রুমে চাচি ফুপু এরা ছিলেন, তো চিৎকার করে বলে যে চাচি ফুপু প্লিজ গেটটা খোলো, এবং ওই দোতলা বাসাটার নিচে কেচি গেট লাগানো ছিল। তো আমি নামছি, ঠিক সেই মতো দেখলাম যে আমার চাচি ফুপুরা এসে গেট খুলছে, হ্যাঁ বাইরে থেকে তালা দেওয়া ছিল। তো আমরা দৌড়ে ধাক্কা দিয়ে ওনার যে পাশের রুমে যাই এবং যাওয়ার সাথে সাথে আমি ওখানে ফ্রেন্ড হয়ে যাই, আমার ফুপু ওইখানে ফ্রেন্ড হয়ে যায়, মানে আমাদের কারো কোনো হোশ ছিল না এবং সারা রাত আমাদের জ্বর ছিল। হ্যাঁ, এরপরে যখন আমার সকাল হয় দুপুর টাইমে আমরা একটু নর্মাল হয়ে ঘুম থেকে উঠি, আম্মু আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল এরকম তোমার সাথে, যে তুমি এরকম চিৎকার করছো রাত্রেবেলা, তোমার এরকম জ্বর হয়েছে। তাই বললাম যে আম্মু এরকম এরকম হয়েছিল রাত্রে, আমি তো আসলে কিছু বুঝি নাই, আমরা দুজনে একা ছিলাম। তা আম্মু একটু বললো যে দেখো তোমাকে আমি বলতে চাইনি, আমাদের ওই সাইডের গ্রামটা একটু খারাপ, মানে যে জায়গাটা তোমরা খেয়েছো গতকালকে ওই জায়গাটাতে এরকম প্রায় এরকম ঘটনা হয় বা অনেক কিছু দেখে, তো তোমার সাথে তো এটা একটা হয়তো এই কারণে হতে পারে, আমি জানি না এটার ব্যাখ্যা কি, বাট এটা আমি কখনো জানার চেষ্টাও করিনি কি আসলে। তো এরপরে হুজুর আসে, হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করে বা পড়া ওই যে ভয় পেলে যেরকম পড়া পানি বা পড়া লবণ দেয় সেরকম দিয়েছিল, যাতে যদি কোনো কিছু আমাকে আছর করেও থাকে যাতে সেটা দূর হয়ে যায়, চলে যায়, এবং 2-3 দিন পর্যন্ত আমার এটা খেতে হয়েছে। তারপর আমি ঢাকায় চলে এসে এবং আর কোনো প্রবলেম হয়নি। আচ্ছা ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা দুজন তো এমনিতে বাইকে যাওয়ার সময় অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছেন, তাই না? মানে এরকম ঘটনা ঘটেছে এর মাঝখানে, তো এই ঘটনাগুলো তো আজকে সময় খুবই কম, আমরা নেক্সট আরেকদিন আপনার কাছে শুনতে চাই। তো মানে এরকম কি অহরহই ঘটে আপনাদের সাথে? আমি জাহিদ বলছি এগেন রাজাদের থেকে। আসলে অহরহ ঘটনা হয়, মানে কখন ঘটে আসলে আমরা নিজেও জানি না। আচ্ছা, তাহলে আজকে যেহেতু বড় ঘটনা যেতে পারছি না, আপনাদের বাসাতে অনেক ঘটনা ঘটে এবং আপনাদের ওই এলাকাটাও বেশ অদ্ভুত আপনি বলছিলেন, সেখান থেকে কিছু আমরা শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ, আমাদের বাসার যে কেন অদ্ভুত বলছেন, কেন কি পাশের বাসাটা যে সে বাসাটা আর কি সবাই একটু হন্টেড বলে জানে। আচ্ছা, তো বাসার ওই হন্টেড বাসাটা যে ছিল ওইটা সবচেয়ে উইয়ার্ড থিং হচ্ছে যে ওটা পেইন্ট করলে পেইন্ট থাকে না, খুবই অদ্ভুত ব্যাপার এটা। পেইন্ট থাকে না এবং ওদের সাথে কেউ লিঙ্ক আপ নেই, এবং বিয়ে শাদী বা কোনো কিছুতে ওদেরকে ইনভাইট করা হয় না, ওরাও কারোর সাথে মিশে না, এবং ওদের বাসার মধ্যে জাস্ট লাইট আপনার একটা বা দুটা জ্বালানো থাকে। তো ওনাদের বাসার মধ্যে যে একজন ছিল উনি মারা গেছেন, তো আমার আম্মু যে ছিলেন প্রায় ওনাকে যে জানালার মধ্যে মরার পরে ওনাকে দেখতে পাইতেন, মানে ম্যাক্সিমাম টাইম দেখতে পেতেন। আচ্ছা, তো উনি যে ছিল এটা, আর রাতের বেলা যে আমাদের ওই বাসার পাশ দিয়ে নুপুরের শব্দ আমরা শুনতে পাই। এটা আপনিও পেয়েছেন? হ্যাঁ, আমি পেয়েছি, আমার ওয়াইফ যে ছিল। আপনিও পেয়েছেন? হ্যাঁ, আমিও পেয়েছি। আচ্ছা, তো মানে ও আমাকে বলতেছিল যে আসলে এটা কি, তা আমি বলতেছি এটা ইঁদুর টিঁদুর হবে, ওকে ভয় থেকে সরানোর জন্য, কিন্তু আমি জিনিসটা অনেক আগে থেকে জানতেন আপনি আগে এটা। তারপর যখন দেখলাম যে না ও বুঝে ফেলতেছে, তখন আমি বললাম যে হ্যাঁ তুমি এটার দিকে নোটিস করো না, এটা একটা হয় আমাদের এখানে নুপুরের শব্দ। এবং দেখা যায় যে আমাদের বাড়ির বাউন্ডারির পাশ দিয়ে এসে ওই একটা এক্সাক্ট একটা জায়গার মধ্যে থেমে আবার
দেখা যায় পিছন দিক দিয়ে আবার শব্দ শোনা যায়। আচ্ছা, মানে এটা আমাদের এর আগে এরকম ঘটনা শুনেছি, এই জন্য বলছি যে হ্যাঁ এরকম ঘটনা ঘটে। আর এমনিতে মানে আপনারা কোনোদিন চেষ্টা করেননি যে এই বাসাটা সেরকম কারো কাছ থেকে পরামর্শ নেওয়া বা এরকম কিছু কি করেছেন নাকি? না, আসলে আমাদের বাসা বা এলাকার মধ্যে লোকরা এটা শুনতে পায় এবং ওই বাসাটা আসলে কেউ ওনাদের সাথে কথা বলতে সবাই ভয় পায়। আচ্ছা, তো ওনাদের সাথে কেউ কথা বলে না এবং ওনারা জাস্ট এক ঘোড়া টাইপ, মানে কারোর সাথে মিশে না বা কথা বলে না। এবং বিল্ডিংটা আপনি মানে দেখলেই বুঝতে পারবেন যে এটা সমস্যা আছে বিরাট বড়। ওকে, আর এই একটা সমস্যা। এবং আরেকটা ছোট করে একটা বলি। জি জি প্লিজ। আমার আম্মু যেহেতু বলেছিলাম যে বিয়ে যেদিন হয়েছিল বৌভাত, সেদিন সে রাতের দিকে খাবার খাচ্ছিল। খাবার খেতে খেতে হঠাৎ করে সে যখন চিংড়ি মাছ এগুলো দিয়ে খাচ্ছিল, হঠাৎ করে প্লেটের মধ্যে একটা লোমালা হাত এসে আম্মু প্লেটে থাবা দেয়। কারণ আম্মু প্রচন্ড চিৎকার করে ওঠে এবং তৎক্ষণাৎ দেখে চলে গেছে। তখন আমার দাদি জিনিসটা বুঝতে পারে, কারণ সে জিন আমল করতো। তো কিছু সে বললো তুমি দেখে ঠিক আছে। তারপরে সে হঠাৎ করে দেখতে পেল যে একটা বিড়াল দুধ খাচ্ছে। সে ওটাকে ছুঁড়ে মারার চেষ্টা করলো, দেখলো জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেছে। আচ্ছা, কিন্তু যখন সে লাইট জ্বালালো দেখলো জানালা বন্ধ, কিছুই নাই। পরে আমার দাদি প্রতিদিন হারিকেনের লাইট জেলে দিয়ে যেত এবং অনেক পরে জানতে পারে যে রুমটাতে সে আসলে বিয়ে করেছিল ওই রুমের নিচে জোড়া কবর ছিল। আচ্ছা আচ্ছা, এটা একটা বিরাট একটা ব্যাপার। ওকে, সো আমরা অনেক থ্যাঙ্কস জানাচ্ছি আপনাকে যে আপনারা দুজন অনেক কষ্ট করে এত রাত্রে এত কষ্ট করে এখানে এসেছেন এবং আমাদের ডাকা মাত্র চলে এসেছেন এবং আরো আবদার করবো যে নেক্সট টাইম আবারও আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ রাসেল ভাই। তো আপনি যদি কাউকে বলতে চান, আপনি বললেন যে অনেকে আপনার বাসার সবাই শুনছে। হ্যাঁ, সবাই অনেক কষ্ট করে শুনছে। আমার বোন বৃষ্টি, আমার ভাই হৃদয় এবং আপুরা সুমি আপু, সবাইকে থ্যাঙ্কস। মিঠুন, রানী, সবাইকে থ্যাঙ্কস। এবং আপনি একটু ভাই যদি বৃষ্টিকে একটু বলে দিতেন। হ্যাঁ, আপনার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ বৃষ্টি আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করছি যে এখন থেকে রেগুলার এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। এবং আপনি যেহেতু আপনার যে ভাইয়াকে মানে আপনাদের ছেলে আবার এই ভূত এফএম পর্যন্ত পাঠানোর দায়িত্ব আপনাদের উপরে দিয়ে দিলাম। আর আপনি কাউকে যদি বলতে চান কিছু বলতে পারেন। হ্যাঁ, এই মুহূর্তে আমার মা এবং আমার কাজিন আছে তারা শুনছে এবং আমার অফিসে কিছু কলিগ শুনছে। আমি টি কর্পোরেশনে জব করছি, তার আমার কিছু কলিগ শুনছে। ওকে, তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস এবং আপনাদের উপরে দায়িত্ব দিলাম আবার এই দুজনকে ঠেলে আমাদের ভূত এফএম পর্যন্ত পাঠিয়ে দেওয়ার জন্য। এন্ড ফাইনালি আমরা আরো একটা ঘটনায় চলে যাব। আমাদের সঙ্গে আরো একজন আছেন। ভাই, আপনার নামটা আরেকবার বলবেন। লাস্ট টাইম আমি আমার ঘটনাটা শেষ করতে পারিনি। সেটা আমি ছিলাম যে আগুনটা দেখার পরে আপনারা দুজন মিলে ছাদের উপর যে আগুনের গোলা দেখেছিলেন, 7 জন মিলে। ওই গোলাটা গিয়ে আমাদের পাশের থেকে একটা নারিকেল গাছের উপর পড়ে। আমরা দেখলাম যে পুরো নারিকেল গাছটা একদম পুরো ছারকার হয়ে যাচ্ছে, মানে একদম আগুন পড়ছে নিচে, পুড়ে গেলে যেটা হয়। তো দেখার পরে আমরা তো খুব ভয় পেয়ে গেলাম। আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে বাসা চলে যাই। আমার ভাইও ছিল, আমার ভাইও দৌড়ে বাসায় চলে যায়। তো বাসা যাওয়ার পর আমরা পরের দিন ঠিক সকালবেলা আমরা ওই গাছটার কাছে যাই যে দেখার জন্য আসলে কি হয়েছিল। তো গিয়ে দেখি যে না, সবকিছু ঠিক আছে। ঠিক সেম ঘটনা আমার বড় ভাই এখন অস্ট্রেলিয়াতে সিডনিতে আছেন। তো উনি ওনার এক ফ্রেন্ডের অ্যাপার্টমেন্টে ছিল। অ্যাপার্টমেন্টে ছিল মেবি 60 মানে 60 তলার উপরে 70 তলা এরকম ছিল। ওনারা সন্ধ্যাবেলায় সবাই মিলে আড্ডা দিচ্ছিল। তো হঠাৎ করে উনি নোটিস করলো যে তাদের ঠিক অ্যাপার্টমেন্টে অনেক উঁচুতে ঠিক এরকম একটা লাইট মানে আগুন ঘুরতেছে। তাদের মানে কাছের ইয়া ছিল তাদের অ্যাপার্টমেন্টটা, ওখানে আগুন ঘুরতেছে এবং সবাই বললো যে ওরা তো সবাই ইংলিশ ছিল, বাঙালি ছিল না এবং মুসলিমও ছিল না। তোমরা যে তোমরা কি দেখতেছো ওই যে বাইরে একটা আগুন দেখা যাচ্ছে? বললো হ্যাঁ, এটা আমরা দেখতেছি। এবং মানে আপনি শুনে অবাক হবেন, অস্ট্রেলিয়ান আমার ভাইয়া যেটা বললো, অস্ট্রেলিয়ান পেপারে নাকি ছবি শহর আসে যে এরকম কিছু জিনিসপত্র। অস্ট্রেলিয়ান একটা গ্রেভিয়ার্ড আছে ওই সিডনি শহরে, আমার ভাইয়া ওখানে ছিল অনেকদিন। তো ওইখানে কিছু একটা ঘটনা সে দেখতো। একদিন সে রাত্রেবেলা ফিরতেছিল, তো হঠাৎ করে সে নোটিস করলো যে মানে কিছু একটা শ্যাডো টাইপের কিছু তার ঠিক পিছনে ডান দিক দিয়ে মানে আসতেছে। সে এতদিন থাকে কোনো প্রবলেম হয় না, বাট ওই দিন হঠাৎ করে তার জন্য কেমন যেন মনে হলো যে না, কিছু একটা হয়তো প্রবলেম। সো সে যখন ডানদিকে ঘুরে তাকালো, দেখলো যে কিছু একটা লাফিয়ে গাছের উপর চলে গেল। সে মানে খোঁজার ট্রাই করলো যে আসলে এটা কি বানর কিংবা কোনো কিছু টাইপের, না আসলে ওরকম কিছু না। সে দেখতে পেলো যে এরকম কিছু একটা উপরে চলে গেল। এছাড়া আরেকটা জিনিস আমি লাস্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার রুমের ঠিক নিচে একতলায় একটু জায়গা খালি রাখা হয়। তো আমাদেরকে এক হুজুর বলেছিল যে আপনি একটা ছাগল কোরবানি দিয়ে, আপনি মানে আল্লাহর নামে কোরবানি দিয়ে ওই ছাগলের যে রক্তটা
তাজা রক্তটা ওটা আপনি রেখে দিয়ে আপনার ওই ঘরের নিচে আপনি পুঁতে দেন, তাহলে ইনশাল্লাহ এরকম প্রবলেম হবে না। তো ওই জিনিসটা করার জন্য আমাকে সিলেক্ট করা হয়, যেহেতু আমার রুমে ভয় পাই। তো আমি গেলাম, আব্বা বললো যে তুমি এটা নিয়ে যাও, গিয়ে দেখো যে ঠিক 1 হাত গর্ত করবা, 1 হাত গর্ত করে রক্তটা তুমি দিয়ে দিবা। এটা হচ্ছে 2 দিন পর কোরবানি করার। তো আমি ঠিক 1 হাতের মতো গর্ত করে ওই রক্তটা যখন ঢাললাম, তখন মানে আমি জানি না আমি কি স্বপ্ন দেখছি কিংবা কি আমি জানি না, দেখলাম যে একদম রক্তটা ঢালার সঙ্গে সঙ্গে আগুনের যে মানে পানি গরম হলে যেরকম বলকানোর মতো একদম ওরকম টাইপের বলকাইতেছে। আচ্ছা, আমি তো একদম শক যে এটা কিভাবে সম্ভব, কারণ রক্তটা ঠান্ডা, ওখানে কোনো গ্যাসও নাই, কিছুই নাই, এটা কিভাবে সম্ভব। ওইটা দেখে আমি কোনো রকম মাটি টাটি দিয়ে দৌড়ে বাসায় চলে যাই। এছাড়া আমার এয়ারপোর্ট রোডে কিছু ঘটনা আছে, ওগুলো হয়তো সবচেয়ে বড় কথা যেটা আমি অ্যাক্সিডেন্ট একটা করেছিলাম, আমি বলেছিলাম আমি প্রায় 7 বছর ধরে আমি ড্রাইভ করি। অ্যাক্সিডেন্ট করার আগের রাতে কিছু ঘটনা আছে। এটাকে আপনি নেক্সট উইকেই বলছেন নাকি তারপরে? নেক্সট উইক ইনশাল্লাহ। নেক্সট উইকে ইনশাল্লাহ, তাহলে নেক্সট উইকে আপনি আসছেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, হ্যাঁ প্লিজ। আমি একটা জিনিস সেটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি আসলে কিছু জিনিস ফিল করি কিছু হওয়ার আগে, হয় আমি স্বপ্ন দেখি অথবা আমি ফিল করি। আমি ফিল করলে দেখা যায় আমার শরীর মানে পুরো ফুলে যায়, শরীরে মানে আমি নিজেকে চিনতে পারি না, ওভারঅল আমি নিজেকে চিনতে পারি না। এবং আমি যেটা করেছি, দেখেছি যে আমার নিজের চেহারা কেমন যেন হয়ে যায়। আর একটা ব্যাপার হচ্ছে যে ওই রাত্রেবেলা আমি মানে ঘুমাইতে পারি না। এবং আপনি নিশ্চয়ই এরকম চান না, মানে যে আপনার সঙ্গে হয়ে যায়, যেমন যে ভাইয়া একটু আগে বলছিলেন যে আমি কিন্তু বলেছি আমাদের আসলে কিন্তু এখন উপরে সাউন্ড পাওয়া যায়। এবং আমি একদিন কিন্তু রাতের বেলা বের হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, যে মাসুম দেখাচ্ছে ওরও বাসায় এরকম সমস্যা আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আজকে আমি জানি না যেটা কোনো একটা কারণ কিনা, যে আপনাদের দুজনেরই ইনফ্যাক্ট দুজনের ফ্যামিলি থেকেই এরকম একটা জিনিস মানে চলে আসছে বহুদিন থেকে, এরকম দুজনেই সাফারার, ইনফ্যাক্ট 3 জন এখন দেখতে পাচ্ছি। আমি আমার আম্মাকে একটা কথা বলতে চাই, আমার বাবা মা ভাই আমার 3 ভাই। আমি সামনাসামনি আসলে আমি খুব রাগী মানুষ, আমি খুব জেদি একটা ছেলে, ছোট ছেলে, সামনাসামনি কখনো বলা হয় না। সেটা হচ্ছে যে আমি আমার আম্মাকে খুবই পছন্দ করি। আমি রেডিওর মাধ্যমে বলতে চাই যে আম্মা আমি আপনাকে অনেক ভালোবাসি। রিসেন্টলি আমি আপনাকে হয়তো খুব একটা শখ দিয়েছি যে কোনো একটা কারণে, ওটা আসলে ইন্টেনশনালি কিছুই ছিল না। আমি আপনাকে ভালোবাসি, এতটুকু মনে রাখবেন। প্লাস আমার ভাইয়া, আমার বাবা, ওনারা আমাকে অনেক পছন্দ করেন, ওনাদেরকে ভালোবাসি, স্পেশালি আমার মা। ওকে, থ্যাংক ইউ। আশা করছি যে আপনার মানে আন্টি এই মুহূর্তে আমাদেরকে শুনছেন। আমি অর্ণব আমাকে এসএমএস করছেন আরিফ, এছাড়াও এসএমএস করছেন রংপুর বা রাজীব, মানিকগঞ্জ থেকে ইফতেখার আমাকে এসএমএস করেছেন, এছাড়াও আমাকে এসএমএস করেছেন রিয়াজ, এসএমএস করেছেন ইমন, এছাড়াও এসএমএস করেছেন আমাকে দেখতে পাচ্ছি কিন্নরি এসএমএস করেছেন, শিশির আমাকে এসএমএস করেছেন, রেখা এসএমএস করেছেন, সবুজ, সুপ্ত, মেহেদি সহ আরো অনেকের এসএমএস পড়তে পারলাম না। রিয়েলি সরি ফর দ্যাট, বাট আজকে একটা ওয়ান্ডারফুল শো হলো শুধুমাত্র আমাদের যে সমস্ত গেস্টরা ছিলেন তাদের জন্য, এবং সেই গেস্টদেরকে আরো একবার থ্যাংকস জানাচ্ছি। ইনফ্যাক্ট তারা এত কষ্ট করে আসেন স্টুডিওতে আমাদের বলা মাত্র, এবং কোনো কিছুর বিনিময় না। থ্যাংক ইউ, তাদেরকে অনেক 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 ধন্যবাদ এই কারণে। আর যারা আমাদের স্টুডিওতে এভাবে আসতে চান এবং আমাদের কাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে থ্যাংকস নিয়ে আবার ফেরত যেতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইমেইলের মাধ্যমে লিখে ফেলুন bhootfm@radiofurti.fm এই অ্যাড্রেসটি, এবং আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনার ইমেইলটি পাঠিয়ে দিন। যদি আপনার ঘটনা সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আপনি আমাদের কাছ থেকে কল পাবেন। এতক্ষণ শুনছিলেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। বাট কিছু কিছু মানুষ থেকেই যায় যারা হয়তো কোনো কারণে পারিবারিক কোনো সমস্যা বা বিভিন্ন সমস্যার কারণে হয়তো শুনতে পারেন না, বা অনেকে আবার চান যে এই শোটা আরো একবার শুনতে, মানে বেশ ভালো লেগেছিল কোন একটা ঘটনা বা কিছু একটা আরো একবার শুনতে অনেকেই চান। এরকম প্রচুর ইমেল আমরা পাই। সেই ইমেলগুলোর প্রেক্ষিতেই বলছি যে আমরা এয়ারটেলের মাধ্যমে আমরা আপনাদেরকে সেই সুযোগটা করে দিতে পারবো। এয়ারটেল এম রেডিও, এখান থেকে আপনি আবারও এই শোটা শুনতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040 এবং সিলেক্ট করতে হবে যে চ্যানেলটি